শঙ্খ ঘোষ লিখেছিলেন, একটি কথা কখনোই বলবো না, ভেবেছি সোজাসুজি, হয়নি তা বলার সময়। না, সোজাসুজি কথা তৃণমূলও বলছে না, কিন্তু শাসক দলের শীর্ষ নেতৃত্ব একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে কি সোজাসুজি সেই কথাটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে দুই নেতা তাদের দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করল তৃণমূল। এই নিয়েই আজ প্রথম প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি করে পোস্ট এবং তার সেক্রেটারির সঙ্গে মিটিং। 48 ঘন্টার মধ্যে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা। নেত্রীর সতর্কবার্তার পর এবার কি শুরু হলো অ্যাকশন? দ্বিতীয় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর লোড কমানো উচিত বলে মুখ খুলেছিলেন সৌগত রায়। অভিষেককে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন হুমায়ুন কবির। মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদারদের বহিষ্কারের মধ্যে দিয়ে কি বাকিদেরও চরম সংকেত? আজ তৃতীয় প্রশ্ন থাকবে। পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক। দল থেকে বহিষ্কারের পরেও পোস্ট মণিশঙ্কর মণ্ডলের। তবে কি দলের শীর্ষ নেতৃত্বের একাংশকেই ভণ্ড ও ফেক বললেন বহিষ্কৃত অধ্যাপক নেতা? চতুর্থ প্রশ্ন। অভিষেকের নাম করে তোলা চাওয়ার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের যুব নেতা। অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 6 দিন ধরে বেপাত্তা তোলাবাজিতে অভিযুক্ত বাগুইআটির তৃণমূল কাউন্সিলর। রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়েই কি এই তোলাবাজির রমরমা? পঞ্চম প্রশ্ন। শিলিগুড়ির চিকেন নেকি ছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের টার্গেট। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে 8 জঙ্গি গ্রেফতার হওয়ার পর আশঙ্কা প্রকাশ রাজ্য পুলিশের। এবিটির শীর্ষ নেতাকে ছেড়ে দিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্রে কি মদত দিচ্ছে ইউনূস সরকার? এই প্রশ্ন তো উঠবেই। তবে সবার আগে আজ দেখাবো সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটানো দুই নেতাকে তৃণমূল কিভাবে ছেঁটে ফেলল। দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় একের পর এক পোস্ট। কখনো শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দ্য গেম চেঞ্জার দাদা নামে কাট আউট, কখনো আবার আরজিকর ইস্যুতে জহর সরকারের পদত্যাগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে যুক্ত করার পক্ষে সওয়াল। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটান যিনি, হঠাৎই সেই মণিশঙ্কর মণ্ডল, যিনি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকোপার সহ সভাপতি, তাঁকে বহিষ্কার করা হলো। পাশাপাশি বহিষ্কার করা হলো তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকেও। বিশৃঙ্খল আচরণের অভিযোগে এই দুজনকে বহিষ্কার করা হয়েছে। আর এরপরই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করে বিস্ফোরক মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করাটা যদি দল বিরোধিতা হয়, তাহলে আমি এই রকম দল বিরোধিতা আগামী দিনেও করব। বৃহস্পতিবার ফেসবুকে এই পোস্টটি করেন মণিশঙ্কর মণ্ডল, যেখানে তিনি লেখেন, শিক্ষার স্বার্থে, অধ্যাপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির লড়াই চলছে, চলবে। আজ অধ্যাপকদের বিভিন্ন সমস্যা নিয়ে ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্যাপ্টেন ও পথপ্রদর্শক প্রিয় দাদা সুমিত রায় মহাশয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করলাম। নিচে লেখা, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব। একের পর এক এই ধরনের পোস্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে আসে। সূত্রের দাবি, দলের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য বসু থাকা সত্ত্বেও অধ্যাপকদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সুমিত রায়ের সঙ্গে আলোচনা ভালোভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর জেরেই কি তৃণমূলের শিক্ষক সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত? কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলছি, এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময় আমাকে এবং সাবধানও করা হয় যে এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। আমার এই বক্তব্যের কারণে নাকি তার মন্ত্রিত্ব পদ চলে যেতে পারে। এটিকে দল বিরোধিতার আখ্যা দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করছেন, এটা আপনাদেরকে বলছেন। আমি সেটাকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছি, আগামী দিনেও বলবো। এটা দলের বিরোধিতা নয়। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এই মিথ্যা কথার কোনো প্রতিক্রিয়া হয় না। এদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি প্রীতম হালদারও সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে আনার দাবি জানিয়ে পোস্ট করেছিলেন। তাঁকেও বহিষ্কার করা হয়েছে। যখন আমরা অগাস্ট থেকে সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে যখন একটা বিপুল চক্রান্ত চলেছে, সেগুলো ঠেকাতে মরিয়া, তখন সেই ফোকাস সরিয়ে যদি অন্য কোনো ধরনের একটা প্রবণতা থাকে এবং সেটা যদি দলীয় নেতৃত্ব মনে করেন যে দলের হয়ে প্রচারটার অগ্রাধিকারের বদলে কিছু বিশৃঙ্খল এবং বিভ্রান্তিকর আচরণ হচ্ছে, যেটা দলের স্বার্থ সুরক্ষিত রক্ষার পক্ষে নয়,
তো তারা সেটা ব্যবস্থা নিয়েছেন। যদিও তৃণমূল শীর্ষ নেতৃত্ব বহিষ্কার করার পরও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফেসবুকে পোস্ট করেছেন মণিশঙ্কর মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পছন্দ নয় ভণ্ড ফেক, তাই নেতা বেছেছে অভিষেক। কাকে ভণ্ড ফেক বললেন বহিষ্কৃত তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা? শৃঙ্খলা ভঙ্গের জন্য এত লোক তৃণমূলের রয়েছে যে বহিষ্কার করতে করতে তৃণমূল দলটাই পুরো একদম ফাঁকা হয়ে যাবে। এবং আজকে যারা শৃঙ্খলা ভঙ্গের জন্য আসছে দেখবেন কালকে আবার নাম লিখিয়ে আবার নতুন করে নতুন পদের প্রতিষ্ঠা পেয়ে গেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ছিল মণিশঙ্কর। সূত্রের খবর সেখান থেকেও তাকে সরানো হয়েছে। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট, যেমন কোট আনকোট আমরা অভিষেক সেনা, আমাদের দমানো যাবে না, যেমন জননেতা অভিষেক ব্যানার্জি বাংলার মানুষের ভরসার জায়গা, যেমন শিক্ষার স্বার্থে অধ্যাপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির লড়াই চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই জয়ধ্বনি করার 48 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত হলেন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। প্রায় একই সুরে অভিষেকের জয়ধ্বনি করে এদিনই বহিষ্কৃত হয়েছেন তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির কার্যকরী সভাপতি প্রীতম হালদার। ঠিক এই জায়গা থেকে শুরু করব বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে। বিশ্বনাথ, এক হচ্ছে যে প্রথমে জাতীয় কর্মসমিতির বৈঠকে এবং তারপরে বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কিন্তু ছিল একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার যে একই দলে দুটো পাওয়ার সেন্টার নয়, তার কারণ সরকারে তো বটেই, দলে তিনিই শেষ কথা। হুমায়ুন কবির, যিনি লক্ষ্য করবেন এই চ্যানেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার জন্য তদবির করেছিলেন, একেবারে সরাসরি তাকে শোকজ করা হয়। ওয়েবকুপার এই নেতাকে শোকজ বা সাসপেনশন কিন্তু নয়, একেবারে বহিষ্কার করা হলো। আমার প্রথম প্রশ্ন বিশ্বনাথের কাছে থাকবে যে এটা ধারাবাহিকভাবে নেত্রীর যে কড়া অবস্থান তারই প্রতিফলন কিনা, অর্থাৎ এতদিন কড়া বার্তা দিচ্ছিলেন, সতর্ক করছিলেন, এবার একেবারে কড়া ব্যবস্থা নিয়ে দেখালেন, মানবেন? দেখুন, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের মধ্যে যত ঝগড়া লেগে থাকবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাভ। তার কারণ তৃণমূল কংগ্রেসের আলটিমেটলি কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। যত লড়াই হবে আলটিমেটলি কোনো না কোনো পক্ষ নিতে হবে, কোনো না কোনো অবস্থান নিতে হবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে। দলের কি হলো সেটা আলাদা কথা, কিন্তু আমি বলতে চাইছি যে প্রীতম বা মণিশঙ্কররা ডিগবাজি খেতে পারেনি। মানে আমি বলছি কুণাল ঘোষও তো কিছুদিন আগে অভিষেককে কীভাবে দেখতো, আমি বলছি এই হুমায়ুন কবিরও তো সুগত রায়ের তারাও কীভাবে দেখতো। মানে তারা ম্যাচিওর পলিটিশিয়ান, দ্রুততার সাথে তারা পাল্টি খেয়ে গেছেন, কিন্তু প্রীতম বা মণিশঙ্কররা পাল্টি খেতে হয়তো সময় লাগবে বা আদতেও পারবে কিনা আমি জানি না। কিন্তু পরিষ্কার করে আমি যদি বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে তারাই সব থেকে সফল যারা হাওয়া মোড়ক, এক্স্যাক্ট তাই। ফলে হাওয়া মোড়করা দেখবেন আপনি মানে নিমেষের মধ্যে এখন অভিষেকের লবি থেকে মমতার লবিতে চলে এসছে এবং অভিষেকের নামটা পর্যন্ত নেয় না এখন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সেটা হলো যে দেখুন দুটো পার্ট এখানে আছে। একজন হলো দুটো ক্ষেত্রেই, অর্থাৎ তোলাবাজির জন্য যিনি অ্যারেস্ট হলেন অথবা মণিশঙ্করদের মতন ওয়াকুপার নেতাকে যারা বহিষ্কার হলো, দুটোই হলো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তোলাবাজির অভিযোগে যাকে গ্রেপ্তার করা হলো, এই তোলাবাজির অভিযোগটা একজন কাউন্সিলরের বিরুদ্ধেও আছে, তিনি তো ঘুরে বেড়াচ্ছেন, তাকে পুলিশ নাকি পাচ্ছে না। মানে তাকে কেন অ্যারেস্ট করা যাচ্ছে না? নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, নাকি তিনি পার্টির গুরুত্বপূর্ণ লোক? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি তোলাবাজির লোককে সিলেক্টিভ অবস্থান নেন, মানে একজনকে তুলে বার্তা দেওয়ার চেষ্টা করেন, লাভ হবে না। মানে পাড়ায় পাড়ায় যে তোলাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে, একের পর এক নেতার বিরুদ্ধে উঠছে, আপনি যদি কোনো পলিসি সিদ্ধান্ত না নিয়ে তাদেরকে অ্যারেস্ট না করতে পারেন বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা পার্টির থেকে না নিতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় যে তোলাবাজি যে একটা ইনস্টিটিউশনাল রূপ নিয়েছে তার থেকে মানুষের মুক্তি নেই, বাঙালির মুক্তি নেই। আপনি দু একটা সিম্বলিক করে ভোটে জিততে পারেন, কিন্তু তাতে মানুষের লাভ হবে না। দ্বিতীয় যে পার্টটা আমি বলতে চাই, আপনি দুজন শিক্ষক নেতাকে বরখাস্ত করেছেন দলের তরফ থেকে। আমার বেসিক প্রশ্ন হচ্ছে দলের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু আমি বলছি যে এই কর্তৃত্বটা এমন তো নয় যে ববি হাকিমের ওই রকম মন্তব্যের পরে ববি হাকিমের বিরুদ্ধে একটা কিছু ব্যবস্থা নিতে হলো। এবার ভারসাম্যের রাজনীতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুজন লবির লোককে আমি মানে ডিসচার্জ করলাম। মানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিস্থিতিটা এমন তো না হচ্ছে না। আমি লাস্ট 6 মাসের আমি একের পর এক উদাহরণ দিয়ে আপনাকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা কিন্তু অনেকটা ভারসাম্যমূলক রাজনীতি আমার কাছে লাগছে। ধরুন কয়েকদিনের মধ্যেই জেলার মানে সংগঠনের পরিবর্তন আসবে, আপনি দেখবেন 5-7 জন বা 10 জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির লোক থাকবে, যদিও কর্তৃত্বটা মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, 10 জন ব্যক্তি হয়তো অভিষেকের লবি থাকবে, তা দেখে তা মানে আলটিমেটলি আপনি লক্ষ্য করবেন যে একটা ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো নীতি নৈতিকতা বা দলীয় নীতির উপর ভিত্তি করে চলছে এটা বলতে পারবেন না। ভারসাম্যের রাজনীতি কিনা একেবারে পরিষ্কার। যে খবরটার ইঙ্গিত এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে 15ই জানুয়ারি, অর্থাৎ বাংলা হিসেবে তিথি নক্ষত্রের ব্যাপার আছে, আমি একটু কম বুঝি সেটা, কিন্তু পৌষ শেষ হলে একটা সাংগঠনিক রদবদল এবং ক্যাবিনেট রিশাফেলিংয়ের কথা শোনা যাচ্ছে। আবার বলছি, না চালে বিশ্বাস নেই, কিন্তু এই সম্ভাবনার কথা তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তীর প্রশ্ন, সেখানেও কি ভারসাম্যের রাজনীতি হবে? আমি এইখান থেকে, যেহেতু একেবারে শিক্ষা দফতর এবং শিক্ষা রাজনীতি নিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, আরেক শিক্ষক, আরেক অধ্যাপক শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়তা, দেখুন, স্বাভাবিক অবস্থায় এই প্রশ্ন উঠতে পারত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের সঙ্গে সাংগঠনিক বিষয় এবং শিক্ষক স্বার্থ সংক্রান্ত নানা পদক্ষেপ, যেটা ইনি এই সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আলোচিত হবে কেন? কিন্তু আমি আবার বলছি স্বাভাবিক অবস্থায়। এখন গত কয়েক বছরের দস্তুর কি ছিল, যেটা হচ্ছে পৃথিবীর অর্থাৎ জাগতিক যে কোনো সমস্যা ক্যামাক স্ট্রিটে একেবারে অভিষেক ঘনিষ্ঠ নেতারা অথবা স্বয়ং অভিষেক, সেটা খুবই কম, কিন্তু তারা একটা সমাধানের চেষ্টা করে। এবং লক্ষ্য করবেন, যেখানে নিয়োগ দুর্নীতি এই বিরাট একটার পর একটার কোর্টের রায় আসছিল, তখনও কিন্তু ক্যামাক স্ট্রিট নেমেছিল সমাধান সূত্র খোঁজার ব্যাপারে। অর্থাৎ আবার বলছি, জাগতিক কোনো বিষয়ে সমস্যা হলে সমাধানের চেষ্টা করতো ক্যামাক স্ট্রিট তাদের মতো করে। সেই জন্য ওই শিক্ষক স্বার্থ সংক্রান্ত নানা পদক্ষেপ আলোচিত হবে কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের সঙ্গে, এই প্রশ্ন এতদিন উঠত না। কিন্তু আজকে এই সুমিত রায় মশাইয়ের সঙ্গে মিটিং করলে পার্টির ওজন এতদিন বাড়তো, এখন কি কমবে অথবা গুরুত্ব বাড়তো, এখন একেবারে বহিষ্কৃত হতে হলো? কতটা তাৎপর্যপূর্ণ এই তফাৎ? শুনু, মানে বড়দিনের আগে আর কি তৃণমূল কংগ্রেসের যে চিত্রনাট্য, কেকের ওপর সুন্দর ফিলিং, পার্ক স্ট্রিট, সুন্দর একটা গন্ধ শীতকালের, সব মিলিয়ে একদম তৃণমূল কংগ্রেস কিন্তু উৎসবের মরশুমটাকে জমিয়ে দিয়েছে এই গোটা বিষয়টা। এবং আপনি যে জাগতিক বললেন, তৃণমূল কংগ্রেস তো মূলত একটা মহাজাগতিক টিষয় নিয়ে দেখে। তা যাই হোক, এটাকে অন্তত জাগতিক বলা যায়, যেখানে শিক্ষক সংগঠনের কোনো নেতা হয়তো নিজের হাতে একটা লিস্ট তৈরি করেছেন, ব্রাত্যবাবুর অনুমতি নেননি, ব্রাত্যবাবু গিয়ে কমপ্লেন করেছেন হেডমিস্ট্রেসের কাছে, হেডমিস্ট্রেস ধমক দিয়ে দিয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের সাসপেন্স, অনেকে বলছেন এই রুটটা আলাদাও হতে পারে, যে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, ব্রাত্য বসু ইমপ্লিমেন্ট করেছেন, এমনও হতে পারে। এবারে তৃণমূল কংগ্রেসের এই সাসপেন্ডের বিষয়টি কিন্তু আরও জটিল আর কি। আজকে সাসপেন্ড মানে কালকে সাসপেন্ড নয়, এটা আবার সিপিএম এর মতো নয় আর কি। সাসপেন্ড হচ্ছে 6 মাস, আবার 6 মাস, এরকম নয়, সহজ ব্যাপারটা। এবার যারা 11-12 ক্লাসের ত্রিকোণমিতি মনে রেখেছেন আর কি, সবারই হয়তো মাথায় রাখার কথা না, সেইখানে যে স্ববিরোধিতা, আপনি যদি বলেন ওপরের দিকে একটা নিচের দিকে একটা, তৃণমূলের কার্ভটা হচ্ছে সাইন বা কসের মতো, সারাক্ষণ ওঠানামা করছে, কিচ্ছু যায় আসে না কে কখন কি বলছেন। আমার একটা খুব গভীর প্রশ্ন আছে, 3খানা শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছিল, এটা কোন শৃঙ্খলা রক্ষা কমিটি করলো? এটাই তো এখনো জানা যায়নি। শৃঙ্খলা রক্ষা কমিটিকে বাদ দিয়ে এরকম যদি করা হয়, তাহলে কি তৃণমূলের শৃঙ্খলা ভঙ্গ হলো? এই প্রশ্ন, অর্থাৎ মেটা শৃঙ্খলা ভঙ্গ নিয়ে একটা আলোচনা কিন্তু ভীষণভাবে তৃণমূলের মধ্যে উঠবে। এবং সবচেয়ে বড় কথা, দেখুন, সিপিএমের ওই দুর্দণ্ড প্রতাপ রাজত্বে এবিটি এর কে সেক্রেটারি প্রেসিডেন্ট, তার নামই আমরা জানতাম না। এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, যে তারা কি সুন্দরভাবে নতুন নতুন মুখকে মানুষের সামনে নিয়ে আসেন। অর্থাৎ এই মানুষগুলি আজকে তৃণমূল থেকে বহিষ্কৃত, কালকে তৃণমূলে আসবেন, শতরূপরা অবশ্যই নেবে না বা কেউ শতরূপের দলে যাবে না। বহিষ্কৃত না হলে আপনি নাম জানতেন না, নাহলে জানতে পারতাম না তো। সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ, এই নামটা জানানো মানুষের কাছে। রাজস্বীরাও নেবে কিনা এখনো জানা নেই, যদি যেতে চায়। ফলে এই ব্যাপারটা তৃণমূলের মধ্যেই থাকবে, অর্থাৎ বেরোনো ঢোকা। এর পরের যেটা বিশ্বনাথ দা বলেছেন ভারসাম্যের রাজনীতি, তার অনেকগুলো পার্ট আছে, যদি সময় পাওয়া যায়। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন ক্ষমতা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই দলটা তো মোটামুটি একটা পরিবার ভিত্তিক দল, এবং তাই তো যাবে, দলটা উনি তৈরি করেছেন, হঠাৎ করে অন্য কাউকে দেবেন কেন? কিন্তু এই ভারসাম্য রাখার জন্য কিন্তু যারা পুরনো তৃণমূলের লোক, তাদেরও একটু পাত্তা দিতে হবে। ফলে এই জায়গায় একে অপরকে ব্যস্ত রাখা, এই বাইনারিটা দলের মধ্যে তৈরি করা, এবং রাজনৈতিক ক্ষেত্রে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাসক, নিজেই বিরোধী, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টা যেভাবে করছেন, এটা অত্যন্ত তার রাজনৈতিক গভীরতার পরিচয় দেয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ বা সেইগুলো নিয়ে যে প্রশ্নগুলো সামনে আসছে, সেই প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসের ভোট একটিও কমাতে পারেনি। এবং তার একটা মূল কারণ হচ্ছে একদম সময় উপযোগীভাবে এই ধরনের ভারসাম্যের রাজনীতি, এবং সঠিক সময় বড়দিনের আগে ঠিক যে চিত্রনাট্য দরকার ছিল আমাদের গরম হওয়ার জন্য, ঠিক সেইটা কিন্তু তৃণমূল
তৃণমূল কংগ্রেস সাপ্লাই দিয়েছে। একদম ভারসাম্যের রাজনীতি। তবে বামপন্থীদের সিপিএম এর কথা হলো সাসপেনশন, সেটা কিন্তু সিপিএম এর ক্ষেত্রে এখন দেখছি বেশ গোলমেলে। তার কারণ সাসপেনশন খাঁড়া নেবে এসেছিল তন্ময় ভট্টাচার্যের ওপর, তার সাসপেনশন তোলা হলো, আবার তিনি সাসপেন্ড হয়ে গেছেন 7 দিনের মধ্যে। আমি বলছি এই বিষয়টা কি, এই সাসপেনশন ব্যাপারটা এমনিতেই খুব গোলমেলে, কিন্তু এখান থেকে রাহুলের কাছে আমায় যেতেই হবে। তার আগে আমার পরের প্রতিবেদন, যে লক্ষ্য করুন আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু একটা এই ধরনের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আমরা এর আগে দেখিয়েছিলাম, যে ধাপে ধাপে একটা স্লোগান নিয়ে কিছুটা অর্কেস্ট্রেটেড ওয়েতে, মানে কোথাও একটা এক সুরে বাজার মতো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। আমি বলছি ঠিক কীরকম হয়েছিল আরজিকর কাণ্ড এবং আরজিকরের প্রতিক্রিয়া নিয়ে যখন জহর সরকার তিনি তার পদ, রাজ্যসভার পদটি ছেড়ে দিলেন, তখন ঠিক কীভাবে, কোন স্তরে এবং কোন গ্রামে, যেহেতু সুরের কথা বললাম, উচ্চগ্রামে না নিম্নগ্রামে, দেখে নিতে হবে। তো দেখুন, নাম্বার 2 দলের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তাকে তো আমরা সামনে রাখবই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে পোস্টার, ব্যানার, কাটআউট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দীর্ঘদিন ধরে গলা ফাটান তৃণমূলের শিক্ষক সংগঠনের যে 2 শীর্ষ নেতা, সেই মণিশঙ্কর মণ্ডল এবং প্রীতম হালদারকে হঠাৎই সংগঠন থেকে বহিষ্কার করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই আবহেই ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে এই প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি নিজে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন। নেতার নামে জিন্দাবাদ, নেতার নামে জয়ের ধ্বনি, এটা নেত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, অভিষেকের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের নামে জয়ের ধ্বনি দিলে যদি শাস্তি নেমে আসে, তাহলে কোথায় যাবে? লোকসভা ভোটে ফল ঘোষণার ঠিক পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনার দাবিতে সরব হয়েছিল তৃণমূলের একাংশ। জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি, মুম্বাইয়ে অখিলেশ যাদব থেকে উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দেখা যায় এই পোস্টার, যেখানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, পাশে বড় বড় করে লেখা দ্য গেম চেঞ্জার দাদা, পাশে ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকও। পোস্টারের নিচে নাম ছিল তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার তৎকালীন সহসভাপতি মণিশঙ্কর মণ্ডলের। অগস্ট মাসে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের প্রতিবাদে জহর সরকার যখন তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দেন, তখন অভিষেকের হয়ে ফের সরব হয় এই শিবির। জহর সরকারের পদত্যাগকে হাতিয়ার করে এই মণিশঙ্কর মণ্ডল, প্রীতম হালদাররা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করতে শুরু করেন, যেখানে লেখা ছিল, জহরের বার্তা, নিতে হবে সতর্কতা, অভিষেক দাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার। এবিপি আনন্দর ক্যামেরার সামনেও খোলাখুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন মণিশঙ্কর। এই যে চারিদিকে বিক্ষোভ, বিপ্লব, এই বিক্ষোভ বিপ্লবের সময়ে নাগরিক ক্লান্তিতে আমরা অভিষেক দাকেই চাই, কারণ তিনি এগিয়ে এসে যদি হাল ধরেন, আমার মনে হয় এই যে সার্বিক অচলাবস্থা বা পরিস্থিতি, সেটা তিনি সামাল দিতে পারবেন। এবার অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত সেই মণিশঙ্কর মণ্ডল এবং প্রীতম হালদারকেই শিক্ষক সংগঠন থেকে ছেঁটে ফেলল তৃণমূল। সংগঠন থেকে বহিষ্কার করা হলো দুজনকেই। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুলের কাছে যাব। রাহুল, এক হচ্ছে ভদ্রলোক করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, মানে নরেন্দ্র মোদীর প্রশংসা করেননি, শুভেন্দু অধিকারীর প্রশংসা করেননি, মোহাম্মদ সেলিমের প্রশংসা করেননি, এমনকি যার সম্পর্কে তৃণমূলের বিশেষ অ্যালার্জি এখন শোনা যায়, সেই রাহুল গান্ধীর প্রশংসাও করেননি। কিন্তু কিছুদিন আগে এক নিঃশ্বাসে, মানে সবাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক নিঃশ্বাসে, না হলে মনে হতো 2.5 মাসকে কাটা পড়ে যাবে, নম্বর কমে যাবে, দলবিরোধী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হলো। আমি বলছি যে এটা একজন নয়, দুজন। কোথাও একটা ওই উন্নততর বামফ্রন্টের মতো পরিবর্তিত তৃণমূল। দেখো, আলোচনা যে হচ্ছে সুমন, সেখানে কোথাও এই যে ওকে এক্সপেল করা হয়েছে, তার কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করেছে, এ কথা বলা হয়নি। আর দ্বিতীয় কথা, সেটাই তো রহস্য, আমি সেটা দলবিরোধী কাজটা কি তো মানুষ জানতে পারলো না। আমরা ভাবছি আলোচনা তাই হচ্ছে, পার্টি বললো না, যে পার্টি যে বলছো না, যার কথা মণিশঙ্করের কথা, দল কিন্তু তাকে ওয়েবকুপার সহসভাপতি করেনি। আমি বলছি তোমাকে, আমি শেষ করি, মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে শিক্ষামন্ত্রী, নিজে ওয়েবকুপার সভাপতি, তার প্রেরোগেটিভ কমিটিতে কাকে সহসভাপতি করবে, কাকে জেনারেল সেক্রেটারি করবে, কাকে রাখবে, কাকে রাখবে না, এর সাথে দলের সেরকম কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেমন দল থেকে বহিষ্কার হয়েছে, দলের সম্পর্ক নেই মানে কি? ওয়েবকুপার সহসভাপতিকে যে সরিয়ে দেওয়া হয়েছে,
এটা তো ব্রাত্য বসুর প্রেরোগেটিভ এবং দল বিরোধী এটা কোনো সরকারি কাজ নয়, আমি দল বিরোধী দল থেকে বহিষ্কার, দুটো গুলিও না। ব্রাত্য বসুর একটা সত্তা হচ্ছে মন্ত্রিত্ব, শিক্ষা দফতর, তার সঙ্গে দল থেকে বহিষ্কারের কোনো সরাসরি সম্পর্ক নেই, দলকে সিদ্ধান্ত নিতে হয়। ওয়েব কোর সহ সভাপতি ব্রাত্য বসু নিজেই করেছে ওকে, সেখানে দাঁড়িয়ে কোন বিরোধী কাজের জন্য এক্স্যাক্টলি কি জন্য করা হয়েছে সেটা ব্রাত্যই বলতে পারবে বা দল বলতে পারে, শীর্ষ নেতৃত্ব বলতে পারে। এক নম্বর। দু নম্বর, যদি তাই হতো এই যে এর লোক তার লোক, অমুক লোক তমুক লোক, এই যে সবাই হচ্ছে কে কার লোক, সবাই তো সবার লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আবার সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। এখানে কে কার লোক দাগিয়ে দেওয়ার তো কোনো মানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা তোমায় বলছি আমি, খুব বিপজ্জনক ব্যাপার, তরুণ নারীকে সাসপেন্ড করলো, এই তরুণ নারীকে সরিয়ে দিয়েছে, কে করলো? যুবনেত্রী শাওনি ঘোষ। শাওনি ঘোষ কার লোক? এ তো অদ্ভুত কথা, কে কার লোক কে কে খুঁজে পালাবে? সুতরাং এখানে কার লোক এখন প্রচন্ড বোঝা মুশকিল এটাও তো না। এই যে বৈষ্ণবদা বললো না যে শুভময় বাবু বললেন যে বড়দিনের আগে গরম খবর না হলে পোষাচ্ছে না আমাদের, সুতরাং যে কোনো কিছু হোক তৃণমূল কংগ্রেসকে লাগবে। কে কার লোক কি হয়েছে না হয়েছে তৃণমূল কংগ্রেস না হলে খবরই হবে না, সেটাই সমস্যা। সুতরাং এই খবরটা দিয়ে আমার ইন্টারেস্ট অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এইরকম দুজনকে এত বড় নেতা তাদের বহিষ্কার করা হলো, মানে আমি বলছি কি তৃণমূল কংগ্রেসের আর সেই গুরুত্ব নেই, বহিষ্কার করলে খবর হয় না, এই অবস্থা তৃণমূলের। একটা কথা বললেন কে জানো? না আমি তৃণমূলের দিক থেকে প্রশ্নটা করছি, একটু বলতে দিও, তোমার প্রশ্নটাই বলছি। আমি বলছি যে এমন কথা বললেন যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কর্তৃত্ব স্ট্যাবলিশ করতে হচ্ছে, তার জন্য মণিশঙ্কর আর এই প্রীতমকে দরকার। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্তৃত্ব রাখতে গেলে মণিশঙ্কর আর প্রীতমকে এক্সপেল করে দিয়ে কর্তৃত্ব রাখতে হবে, এমনই অবস্থা হয়েছে নাকি দলের? আমি তা এটা একদম মানে ভ্রান্ত ধারণা। যারা এই নিয়ে আলোচনা করছি আমার মনে হয় আলোচনা কোনো মানে নেই, কারণ যেটা হয়েছে দল বিরোধী। কিন্তু আমি বলছি এতক্ষণ রাহুল যেটা বলে গেল শুরুর অংশটার কোনো মানে নেই, তার কারণ এটা যদি সত্যি সত্যি শুধু ব্রাত্য বসুর সিদ্ধান্ত আর শিক্ষা দপ্তরের হতো, কুণাল ঘোষ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এত বড় টুইট এই মুহূর্তে করতেন না। মানে আমি বলছি তোমার প্রথম 30 সেকেন্ড আর মানে রইল না। আমার যেটা বক্তব্য ছিল যে দল বিরোধী কার্যকলাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয়েছে, এটা ভ্রান্ত, কারণ এটা নিয়ে এই ধারণা তৈরি হওয়ার কোনো কারণ নেই বা লজিক নেই, কোথাওটা লেখা নেই। আমি তো বলছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সবসময় বলে আসছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং এখানে এটা নিয়ে আমার মনে হয় আমি বলছি এতক্ষণ রাহুল যা বললো একটি বাক্যে কুণাল ঘোষ সেই বক্তব্যটাকে ভেঙে চুরমার করেছে, এতগুলো টুকরো হয়েছে যে রাহুলেরও অন্তত 2 মিনিট দিয়েছিলাম, 3.5 মিনিট লাগবে টুকরোগুলো গোড়াতে আর কি। This decision of Education Cell Chief Bratto Bosu is approved by concerned All India Trinamool Congress leadership. There is no question of confusion. রিপিটটা দেখো, প্রথম 40 সেকেন্ডের তো এইটাই বললে। আমাকে কিন্তু আমার আসল যে রাস্তা দেখছো, আমি বুঝলা বলার চেষ্টা করছি না, তুমি আসলে এসে গেছো, পিছনটা নকল হয়ে গেছে। কিন্তু যেটা নিয়ে আমার বিরোধিতা, যে বারবার যেখানে এখানে আলোচনা না করুক, তো তুমি যদি বললে না দল এক্সপেক্ট করে অন্যায় করেছে, তাহলে তৃণমূলে কি হবে? কিন্তু আমার বক্তব্য তুমি যেটা বললে ব্রাত্য বসুর সিদ্ধান্ত, কুণাল ঘোষ তার অফিসিয়াল টুইটের মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে একেবারে এইটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিডারশিপের সিদ্ধান্ত। একদম 100% কুণাল ঘোষ ঠিক। কেন বলছি, ওয়াককুপা যখন তৈরি হয় তখন তারা সিদ্ধান্তই নিয়েছিল কেবলমাত্র তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেসের সদস্য তারাই কেবলমাত্র ওয়াককুটা হতে পারবে। মানে ওরা কিন্তু মানে এই টিচার্স অর্গানাইজেশন এবং পার্টির মধ্যে তফাৎ করেনি প্রথম থেকেই। অন্যদিকে ওয়াককুটা যেটা মানে পুরনো আমলে ওয়াককুটা সব দলের ছিল, সেই তারা কিন্তু পুরনো অবস্থাতেই আছে, সেখানে এসইউসিও আছে, নকশালরাও আছে, সিপিএমও আছে, কংগ্রেসও আছে, সব দলের আছে। কিন্তু আমি বলছি ওই কারণেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা কারণ হলো ওয়াককুপা আলাদা কোনো অস্তিত্ব নেই, সেই পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস। আমি শুধু রাহুলকে একটাই প্রশ্ন করি, রাহুল তুমি কি জানো এই যে কুণাল ঘোষ যেটা বলছেন যে পার্টি বিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে with immediate effect because of their indisciplined activities, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সেটা কি জানো কিনা? ওহো, সেটা কি জানো কিনা? তুমি তো না বলছো জোর দিয়ে, তার মানে তুমি জানো না। অনেক কিছু হতে পারে, জানো না, আমরা এখানে বসে কেন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছো রাহুল? হ্যাঁ কি না জানো না, জানো না, আমরা এটাকে গল্পের গরু জানো না অথবা বলছো না, কোনো কারণে
রাহুল দা এটা কিন্তু ঠিক বলেছেন, তৃণমূলের যে শুধু পার্টি বিরোধী না, মানে মোটামুটি স্বাভাবিক সুস্থ যে জায়গাটা, তার বিরোধী কাজ এক একজন তৃণমূল নেতার একাধিক হতে পারে। কোনটা খুঁজে বার করবেন কি করে, কার জন্য শাস্তি হলো? শৃঙ্খলা রক্ষা কমিটি তো সুযোগ মানে কোনটা তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড হলো কার জন্য, কার লোক ছিল বলে, আবার ফ্রি হলো কার ছিল লোক ছিল বলে, আবার সাসপেন্ড হলো কার লোক ছিল বলে। ও যে অভিযোগগুলো এখানে ওই রকম অভিযোগ ছিল। আমার বক্তব্য সাসপেন্ড না, তুমি যেহেতু তুলনা টানলে দল জানে, আমার বক্তব্য দল যদি সাংগঠনিকভাবে মনে করে যে এখানে কোথাও দল বিরোধী কাজ হয়েছে, তোমরাই তো বলো যে তৃণমূল ব্যবস্থা নেয় না, তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় না। না দোষ কেন, কিন্তু কাজটা কি তুমি জানো কি না? এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার হতেই পারে না, তুমি জানো কি সিদ্ধান্ত নিতে পারে গোপন তৃণমূল এটা। আচ্ছা, এখান থেকে আমি পরের প্রতিবেদন, আমি আর ও খুব বন্ধু লোক, ভালো বক্তা, ওকে আর বিব্রত করার কোনো কারণ নেই। এখান থেকে বরঞ্চ আপনারা, আমরা যতক্ষণ একটু হাসাহাসি করি, আপনারা পরের প্রতিবেদনটা দেখুন, যেটা হচ্ছে এই নবীন প্রবীণের বাকযুদ্ধ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতেই পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের চেয়ে খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এমনই দুই নেতাকে একসঙ্গে বহিষ্কার করল তৃণমূল। আর সেদিনই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরালো সওয়াল করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কিছুদিন আগে এই হুমায়ুন কবিরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছি। শুধু অবশ্য হুমায়ুন কবির নন, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে শোনা গেছে সৌগত রায়কেও। একই লোক চালাতে পারে নাকি, লোড নিতে পারে একটা এত বড় 10 কোটি লোকের রাজ্য? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কিন্তু পার্টির ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজন কাউকে দায়িত্ব দিতে হয়, সেটাকে অভিষেক, আর কেউ নেই। এই নিয়ে তৃণমূলের অন্তরে কার্যত আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছিল। সৌগত রায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান ফেরাদ হাকিম, মদন মিত্ররা। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। পার্টিটা তো মমতার। এই যে বড় বড় কথা যারা বলছে, আমি হনু আমি তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। এরপর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দেখা যায় দলের বিভিন্ন স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটিতে জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নেতারাই। ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন তিনিই দলের শেষ কথা। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়েছিলেন এমন দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল, কিন্তু তারপরেই এই সিদ্ধান্ত নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তার নামে পোস্ট না করার কাছে আমি নেত্রীর টুইট করে সেটাও রিটুইট করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা টুইট করবে সেটাও রিটুইট করব, আর সেটার মধ্যে তো কোনো শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না। তৃণমূলের একাংশের ব্যাখ্যা, দল থেকে নয়, দুজনকেই তৃণমূলের শিক্ষক সেল থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, জাতীয় কর্মসমিতির বৈঠক এবং তারপরে বিধায়কদের বৈঠকে একেবারে কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই। স্পষ্টভাবে তার বার্তায়, যতটা স্পষ্টভাবে বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অবশ্যই দলের নিয়ন্ত্রণ তার হাতে, বুঝিয়ে দিয়েছেন আইপ্যাক সম্পর্কে তাদের গুরুত্ব আগের মতো নেই, এই বার্তা পরিষ্কার গেছে। এবং পার্টিতে কোনো দুটো পাওয়ার সেন্টার নেই, পাওয়ার সেন্টার অথবা পার্টির কেন্দ্র, পার্টির নিউক্লিয়াস একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গোটা বিষয়টা, এই প্রতিবেদনটার শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষের অংশের চরিত্রকে, আমি রাজস্বীর কাছে আসব, চরিত্র হচ্ছেন সেই হুমায়ুন কবির যিনি ইতিমধ্যেই কিন্তু একটা শোকজ খেয়ে গেছেন। একটার পর একটা নেতা যখন মুখ খুলছেন, পুরো একটা মেথড অফ ম্যাডনেস কোথাও কাজ করছে, মানে কোথাও একটা অর্কেস্ট্রেটেড একই সুরে বাজার একটা চিত্র। হুমায়ুন কবির কি বলছেন? বলছেন নাম্বার 2 সাধারণ সম্পাদক, তাকে তো আমরা সামনে রাখবই, নেতার নামে জিন্দাবাদ, নেত্রীর নামে জয়ধ্বনি, জয়ধ্বনি দিলে যদি শাস্তি নেমে আসে তাহলে কোথায় যাব? অর্থাৎ এতক্ষণ রাহুল যেটা বলছিল যে জয়ধ্বনির জন্য শাস্তি নয়, অন্তত পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তেমন মনে করছেন না, বরঞ্চ শোকজ খাওয়ার পরও প্রায় একই সুরে বলছেন যে জয়ধ্বনি দিলে যদি শাস্তি নেমে আসে তাহলে যাব কোথায়। রাজস্বী বলুক, কুণাল ঘোষের পুরো টুইটটা করা হোক, মানে পুরো টুইটটা দেখানো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চমৎকার টুইট। হ্যাঁ, সুমনদা হাসছিল সজারু, ব্যাকরণ মানি না,
হয়ে গেল হাঁসঝাড়ু, কেমন তা জানি না। তো এখন সত্যজিৎ রায় দূরদর্শী ছিলেন, সেটা আলাদা কথা। এটা সুকুমার রায় তার বাবা দূরদর্শী, ভয়ঙ্কর দূরদর্শী ব্যক্তি ছিলেন। তবে তৃণমূলের এই যে রাহুলদা যে কথাটা বললেন যে কে কারলো, সবই তো ওই শ্রীকৃষ্ণ কীর্তনের ওই হরির মতন, চতুর্দিকে শুধু হরি, সব হরি, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিতে বসিয়া, হরিতে দেখিয়া হরি হরিতে লুকায়। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন জয়দেব যা লিখে গেছেন, সব হরি, সবাই হরিকে দেখছে, সব মমতা, সব অভিষেক, এই ব্যাপারটা থাকবে। দেখুন ওদের দলের কি আছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তবে ওদের দলের মারামারিতে সাধারণ মানুষের শাসককে নিয়ে বিরোধীরা এখন আর মাথা ব্যথা নেই। আমাদের ওদের দলের মধ্যে কি মারামারি হচ্ছে, কে ওদের দলের কে ফার্স্ট পার্সন, কে সেকেন্ড পার্সন, কে কার দিকে ট্রিগার দাগিয়ে বসে আছে, ভাই তুমি গদি ছাড়ো, হ্যাঁ ওরকম ব্যাপার চলছে, আমি হব তুমি হব না, তুমি এবার কার সঙ্গে বেশি কথা হচ্ছে না, কার সাথে কার কথা হচ্ছে বেশি সে তো এখন পিসি ভাইপোই ভালো বলতে পারবে, আমি তো আর সেটা বলতে পারবো না। এবার যাই হোক, কে মুখ্যমন্ত্রী হবে, কে পুলিশ মন্ত্রী হবে, সরকার ওরা চালাচ্ছে, ওদের দলে বিধায়ক ওরা ঠিক হবে, কারা করবে, আমাদের মাথা ব্যথা নেই এই নিয়ে। তবে এতে সাধারণ মানুষের গায়ে যদি বোমা পড়ে, এতে যদি মানুষের প্রাণহানি হয়, অবশ্যই আমাদের এটা নিয়ে আপত্তি আছে। আর রাজ্যের চতুর্দিকে দেখো জঙ্গি ঢুকে পড়ছে এই রাজ্য থেকে, বিভিন্ন ঘটনা ঘটছে তো পশ্চিমবঙ্গে, ঘটনাগুলোকে তো ধামাচাপা দিতে হবে, ঘটনাগুলো ধামাচাপা দিতে হবে, দৃষ্টি সরিয়ে দিতে হবে। আমাদের পড়শি আন্তর্জাতিক একটা রাষ্ট্র, সেখান থেকে জঙ্গি ঢুকে আসছে, ফেক পাসপোর্ট বেরিয়ে যাচ্ছে, সমস্ত পুঁজিপতিরা এখান থেকে, শিল্পপতিরা রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে, আমরা নেগেটিভে যাচ্ছি, আমাদের কতগুলো নতুন কোম্পানি খুলেছে ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে ইনফোসিসের নতুন ক্যাম্পাস, ওই ইনফোসিসের একটা খুলেছে, বাকি যে তথ্য যেটা বেরিয়েছে একেবারে প্যান ইন্ডিয়া অনুসারে দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সমস্ত কিছুতে আমরা একদম পেছনে এবং নেগেটিভ 7% রান করছি। কোনো নতুন ব্যবসা নেই, কোনো নতুন ইয়ে নেই। এখন বড় বাজারে যাও, সমস্ত শুয়ে পড়েছে, বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীরা টাকা আটকে দিয়েছে ভারতীয়দের, সেই টাকা পাচ্ছে না, কোনো সেল নেই, কিছু নেই। চিরকালই বড় বাজারের খবর রাজ্য বিজেপি বেশি রাখে। না বড় বাজার কেন, সব জায়গাতেই খবর রাখা হবে। ওদের সভাপতির গলায় কে জুতো মালা পরিয়ে দিয়েছে, আমরা খবর রাখি না। সুকান্ত মজুমদার গলায় কে জুতো মালা পরিয়ে দিয়েছে, গলায় পরিয়েছে এরকম তো কেউ দেখেনি কোথাও। যারা এখানে বসে সমর্থন করতো তারা কোথায় গেছে আমরা জানি না। তথাগত রায় কেন কথাগুলো বলেছিল, কার নামে বলেছিল, কি 3টে কে না 3টে এম না 3টে এন, একদম ডাইরেক্ট কামিনী কাঞ্চন না, ওই যে তিনজন নেতার নামে ডাইরেক্ট বিষাদ করেছিল, কেন করেছিল আমি জানি না। এগুলো বিজেপির অভ্যাস, আমরা থেকে 52 কোটি কার বেরিয়েছে, সোনাদানা কার বেরিয়েছে, কামিনীর বাড়ি থেকে, ঘাটের তলা থেকে কাঞ্চন বেরিয়েছে, আবার কাঞ্চনের এই অধ্যাপক মণিশঙ্কর বাবু তিনি কিন্তু এই গোটা শাস্তি ঘোষণার পর শুধু তার বক্তব্য প্রকাশ্যে রাখছেন তা নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি শতরূপের কাছে যাব। শতরূপ, এক হচ্ছে যে এর ভেতরে কোথাও আমি বলছি যে বিরোধী দল হলে সাধারণভাবে বিজেপি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস পছন্দ নয় ভণ্ড ও ফেক, তার মানে কোথাও কি দলের একাংশকেই কটাক্ষ করলেন বহিষ্কৃত নেতা? না, হতে পারে উনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভণ্ড ফেক বললেন। বা আমি একটা কথা বলি সুমনদা, দেখো তোমরা তোমাদের শুরুর প্যাকেজটাতে একদম দেখালে যে এদের দুজনকে এক্সপেল করার পাশাপাশি এদের দুজনের মধ্যে কোনো একজনকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইসি থেকে সরানো হয়েছে। বামফ্রন্ট যখন সরকার ছিল তখন এরা বলতেন যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, কারণ না শিক্ষাক্ষেত্রে অনিলায়ন চলছে, সিপিএম এর লোকেদেরকে বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সো অন এন্ড সো ফোর্থ। তুমি কি বলতে চাইছো অনিলায়ন হতো না? না, আমি এটা বলতে চাইছি, আলিমুদ্দিনের প্রভাব থাকতো না। আমি এইটা বলতে চাইছি যে আজকে তৃণমূল কংগ্রেস একজন ব্যক্তি সে ওয়েবকুপার সদস্য হওয়ার সুবাদে খালি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইসি মেম্বার ছিলেন, এই কথাটা এই কারণে আরো জোরের সঙ্গে বলছি, তিনি যে মুহূর্তে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের লোক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের লোক, তার উপর নির্ভর করছে সে ইসিতে, একটা বিশ্ববিদ্যালয়ের ইসিতে থাকবে কি থাকবে না, তার বডি অফ ওয়ার্ক, তার রিসার্চ, তার শিক্ষা দীক্ষা কোনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা কোন মুখে ভিসি পরিবর্তন হতো বা ভিসি আসতো, তার রাজনৈতিক আনুগত্য কোন মানে কার বেশি সেই অনুযায়ী ভিসিও নির্ধারণ রাজ্যে তো স্যার আমি বলি স্যার আমার বড় সময় চলছে কাইন্ডলি। আমি বলছি যে বামফ্রন্ট সরকার তো নেই, 14 বছর হলো, গণতান্ত্রিক সরকার চলছে, অনিলায়নের সরকার নেই, মমতায়নের সরকার চলছে। তৃণমূল কংগ্রেস থেকে পিসির লোক হবে কি ভাইপোর লোক হবে তাই দিয়ে ঠিক হবে একটা বিশ্ববিদ্যালয়ের ইসি থেকে থাকবে কি না থাকবে। যে হাতে তৃণমূল থেকে এক্সপেল করা হয় সেই হাতে সেই মুহূর্তে ইসি থেকে সরানো হয়। এক
দ্বিতীয় কথা আমি বলছি, মণিশঙ্কর বাবু বলে এই যে ভদ্রলোক, ইনি কিভাবে নিয়োগটা পেয়েছিলেন আমরা দাবি করছি, যখন ইনি তৃণমূলের ঘরের লোক ছিলেন, কোন যোগ্যতায় নিয়োগটা পেয়েছিলেন, ওনার নিয়োগ কতটা স্বচ্ছ ছিল সেইটাকে নিয়েও তদন্ত যেন হয়, কেন কতগুলো তথ্য আমাদের কাছে আছে বলে তার ভিত্তিতে এইটুকু অনুরোধ করছি বা দাবি করছি। এবার আমি একটা কথা বলছি, দেখো তৃণমূলকে একটা অদ্ভুত দল, ওদের ছাগল ওরা আগায় কাটবে না ডগায় কাটবে সে ওদের ব্যাপার, কাকে দলে রাখবে কাকে এক্সপেল করবে, কিন্তু এই কারণে বলছি তৃণমূল থেকে এক্সপেলড হওয়া বা না হওয়ার ক্রাইটেরিয়াগুলো কিরকম অদ্ভুত। এক গাদা লোক ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ খেয়েছে, তারা কেউ সাসপেন্ডেড নয়, কেউ এক্সপেলড নয়, তারা কেউ রাজ্যের মন্ত্রী, কেউ রাজ্যের এমপি। একজন লোক শওকত মোল্লা, তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন সবার সামনে যে তুই সারাদিন বোম বানাস, বোম বাঁধিস। এই যে ইনফোসিসের ক্যাম্পাসের কথা বলছিলে, একটা ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে আসতে হয় যে শওকত ইনফোসিসকে বিরক্ত করবি না যাতে ওরা চলে না যায় রাজ্য থেকে, তাতে সেই শওকত মোল্লা তৃণমূল থেকে এক্সপেলড হয় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে ধর্ষণের অভিযুক্ত, তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠিয়েছিলেন তাকে গ্রেপ্তার করতে, তাকে বাড়িতে না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি, কোনো সিবিআই ইডি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তার বাড়িতে লুকআউট নোটিশ দরজায় আটকে দিয়ে এসেছিল। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এমপি করলেন, তবে এক্সপেল সাসপেনশন ছেড়ে দাও। এই যে হুমায়ুন কবির তোমরা বলছো কদিন আগে তাকে একবার শোকজ করা হয়েছে, কেন শোকজ? একটা লোক কাছ থেকে 6-7 মাস আগে বললো যে এই জেলায় আমরা 70% হচ্ছে হিন্দুরা 30% কেটে জলে ভাসিয়ে দিতে পারি। এইটা তার কিন্তু শোকজ হওয়ার মতো কি এক্সপেলড হওয়ার মতো সাসপেন্ডেড হওয়ার মতো অপরাধ ছিল না। তাকে এক্সপেলড, আমি সুমনদা শেষ করি কথাটা, তাকে এক সেকেন্ড, তাকে কখন শোকজ করা হলো? একে কেটে দেবো ভাসিয়ে দেবো জলে বলার জন্য নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এইটা বলার জন্য মানে শোকজ করা হলো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নৈতিকতার মানটা কোন জায়গায়, এদের দলে কাকে রাখে আর কখন রাখে না, থেকে বড় কথা কোন কারণে এক্সপেল করে আর কোন কারণে রক্ষা করে, তাই থেকে বোঝা যায় দলটা কত নোংরা একটা দল। খুব মাথা ব্যথা প্রচন্ড, আর শত্রুবেদ তুলসী পাতার মতো পবিত্র দল। এক মজিদ মাস্টারকে সারা পুলিশ খুঁজে পেলো না, কোথাও পাওয়া গেল আলিমুদ্দিন। তোমাদের কাউন্সিলরটাকে খুঁজে পাওয়া মাঝখানে বসে রাখো, তোমাদের কাউন্সিলরটাকে খুঁজে পাওয়া না, মানে লক্ষণ শেঠ, বড় বড় নাম, আরে লক্ষণ শেঠ সুশান্ত ঘোষ, কাউন্সিলরটাকে খুঁজে না, তার নামে কিচ্ছু জানতো না, কাউন্সিলর পাওয়া যায়নি। কিন্তু আমি দ্রুত পরের প্রতিবেদনটা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলার অভিযোগে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তরুণ তিওয়ারিকে তৃণমূল সাসপেন্ড করলো, তাকে পুলিশ গ্রেফতারও করেছে। দেখুন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারির বিরুদ্ধে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ, সাসপেন্ড করল তৃণমূল। হাওড়ার লিলুয়ার বাসিন্দা এক ব্যবসায়ীর মা সোমবার রাতে পোস্তা থানায় লিখিত অভিযোগে জানান, যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তার 2 সঙ্গী তার ছেলেকে চাকরি দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ব্যবসায়ী সেই সাহায্য নিতে অস্বীকার করলে তাকে হেনস্থা করা হয়। এরপর গত বুধবার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি মহিলাকে তার অফিসে ডাকেন। অভিযোগ, তখন মহিলাকে অপহরণ করা হয় এবং 3 লক্ষ টাকা মুক্তিপণ এবং 2.5 লক্ষ টাকা আগাম দাবি করেন। সেই সঙ্গে ছেলেকেও হুমকি দেওয়া হয়। শেষমেশ টাকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয় মহিলাকে। मेरे को जब पता चला कल, तो मैं कल आई कि भाभी मेरे बच्चे लोग को क्यों आप परेशान कर रहे हो, काम नहीं करने दे रहे, फ़ोन कर रहे, बुला रहे हैं, बच्चे लोग भी परेशान हो रहे हैं। तो मैं गई तो मेरे को बोला बैठिए माता जी और पैसा ला कर आइए, हम पेपर निकाले हैं, ये देखिए ज़ेरॉक्स हमको दिखाया, ये पेपर है आपका, ये थाना से हम निकाले हैं, आपको देंगे, आप पैसा लेकर आइए। कोई हमको पेपर नहीं दिया, कुछ नहीं दिया, पैसा लिया तब छोड़ा। থানায় যাওয়ায় ব্যবসায়ীকে মারধর করা হয় বলেও অভিযোগ। রাত্রিবেলাও আমার স্টাফকে ওর বাড়ি দিয়ে ডেকেছে, রাহুল সিং আর ও মিলে, আর আমার স্টাফকে অনেক মার মেরেছে জোড়াসাঁকু এরিয়াতে। তো তার জন্য আমি জোড়াসাঁকু এরিয়া থানায় এসেছি এফআইআর করার জন্য। ওই ওর ভিডিও বানাচ্ছে কি তুই বল कि हमको पैसा दे दिया है, ये कर दिया है। तो बोला कि भैया हम जब आप दिए नहीं है पैसा तो झूठ क्यों बोलेंगे हम, इसलिए मारा। এই প্রেক্ষাপটে রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের পদ থেকে তরুণ তিওয়ারিকে সরিয়ে দিল তৃণমূল। পিঠের স্ট্যাম্পটা তৃণমূল নেতারই থাকবে, সে দল থেকে বহিষ্কার করুক আর করুক, মানুষের মধ্যে একটা ছাপ এসে গেছে, মানুষের মনের মধ্যে একটা ছবি চলে এসছে যে যত সিন্ডিকেটবাজি তোলাবাজি সবাই এই চোর ডাকাত সব তৃণমূলের মধ্যেই আছে। যতই বহিষ্কার করুক, পুলিশ গ্রেপ্তার করেছে, কিছুদিন পরে দেখবেন পুলিশ আবার ছেড়ে দেবে, আবার তৃণমূলে জয়েন করবে। এই যে তৃণমূল না, যে কোনো মানুষ অন্যায় করলে তার শাস্তি হবে। আর দলে যদি দেখা যায় যে অন্যায় করেছে, সে দলের কোনো পজিশনে আছে, তাহলে দল তাকে সাসপেন্ড করবে এবং পুলিশ তার মতন অ্যাকশন নেবে। অভিযুক্ত যুব তৃণমূল নেতার অবশ্য দাবি তাকে ফাঁসানো হয়েছে। এটা একটা পার্টির নিজেরই দুষ্টিদ্বন্দ্বের মধ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কেন কি আমার নামে কোনোদিন কোনো অভিযোগ উঠেনি। এটা নিয়ে একটা অভিযোগ আমার উপরে ফলস একটা কেস আমাকে ফাঁসাতে জন্য এরকম একটা পার্টির লোক কোনো জায়গা আমাকে ফাঁসাতে জন্য এটা চেষ্টা করছে।
শুক্রবার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তার 2 সঙ্গীকে পোস্তা থানায় ডেকে পাঠানো হয়। এরপর গ্রেফতার করা হয় তাঁদেরকে। সৌমিত্র রায়, আশাবুল হোসেন ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বার্তা আবার বলছি, প্রথম থেকেই একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। বিধায়কদের মিটিংয়ে ওই প্যাক শব্দটা খুব হাস্যকরভাবে ব্যবহার করে তিনি বলে দিয়েছিলেন যে আইপ্যাককে আর কিন্তু সেই গুরুত্ব নেই, একেবারে বিধায়কদের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে। আমি এইখান থেকে সমীর আইচের কাছে আসবো। দেখুন, রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে খুব ইন্টারেস্টিং একটা মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের 2টো প্রোগ্রাম অ্যানাউন্স হয়েছে। একটার নাম দীক্ষা, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় 500টা সভা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নামে দীক্ষা দেওয়া হবে, এবং 2 আলাপচারিতা, 35টা সাংগঠনিক জেলায় সম্মেলন হবে, এবং 2টো অনুষ্ঠানই 2টো প্রোগ্রামই করবে হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ সমিতদা, যদি অপারেটিভ পার্টে আসি, এখানে কিন্তু এই ধরনের প্রোগ্রাম যেটা 2020 অনওয়ার্ডস আইপ্যাক করত, এখানে কিন্তু কোথাও এখনো পর্যন্ত দূরবীন দিয়েও আইপ্যাককে দেখা যাচ্ছে না। সাংগঠনিকভাবে এবং স্পষ্ট করে বলতে গেলে মহিলা তৃণমূল কংগ্রেসের হচ্ছে, কোথাও কি একটা চেঞ্জ হচ্ছে। আমি আবার বলছি, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দলের ভেতরের ব্যাপার, এই চেঞ্জটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানবে? দেখো, প্রথম কথা, আমি তরুণ তিওয়ারির ব্যাপারে পরে আসছি। দীক্ষা শব্দটা শুনতে আমার এত ভালো লাগলো না, কারণ ছোটোবেলা থেকে আমার মা আমাকে রিকোয়েস্ট করতেন, তুই দীক্ষা নে। আমার নেওয়া হয়নি। নিয়েও ছিল তো একবার? না, ওটা দীক্ষা না। এই দীক্ষাটা শুনে আমার মনে হয়েছে, আমরা রিসেন্টলি শুনলাম এই মেদিনীপুরে দীঘার পাশাপাশি একটা মন্দির রয়েছে। আমি জানি না মন্দিরে কোন মূর্তি বসবে, জানি না আমরা এখনো। সেই মূর্তিটি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসে, তার জন্য হ্যাঁ, জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির চেঞ্জ হতে পারে ভাই। আমাদের এখানে তো বারবার চেঞ্জ হচ্ছে না, একই জায়গায় জিনিস 2বার উদ্বোধন হয়, 2বার করে নাম চেঞ্জ হয়ে যায়, রাস্তাগুলোর নাম চেঞ্জ হয়ে যায়। সুতরাং এটা হতেই পারে, এবং তার জন্য দীক্ষা দেওয়া হচ্ছে কিনা, যে এই দীক্ষা দিলে সেই মন্দিরে তাদের প্রবেশ অধিকার থাকবে, এটা একটা। দ্বিতীয় কথা, যে মানে আমাদের সত্যি সত্যি আমরা বাঙালিরা, আমি বারবার বলছি, এটা আমাদের কাছেও বলছি, যে আমরা নিজেদেরকে কতটা হাস্যকর জায়গায় নিয়ে গেলে রাজনৈতিক যে একটা সিরিয়াস ব্যাপার, রাজনীতি যে একটা সিরিয়াস ব্যাপার, একটা দেশের ব্যাপার, কথায় কথায় আমাদের রাজনৈতিক নেতারা বলেন, আমরা তো দেখতে পাই মঞ্চে গিয়ে সমস্ত নেতারাই বলেন, আমি বলছি না খালি তৃণমূল, যে আমরা জনগণের কাজ করতে চাই, জনগণের সেবার জন্য এসেছি। কেউ বলেন দলবিরোধী কাজ করলে, একটু আগে দেখলাম তরুণ তিওয়ারির মতো হিসেব মতো একজন ক্রিমিনাল, হিসেব মতো ক্রিমিনাল, যা রিপোর্ট পেলাম, সে বলছেন যে আমাকে দল থেকে ফাঁসানো হচ্ছে। কি অদ্ভুত কথা! দলের লোক, দলের কাউন্সিলর, দলের বিরুদ্ধে বলছে যে আমাকে দল থেকে ফাঁসানো হচ্ছে, এবং এটা তুমি একজন নয়, তুমি পর দেখো যে এইখানে। কিন্তু এর মুদ্রার উল্টোটা, যদি তৃণমূল সত্যি সত্যি নিজের দল না দেখে, অর্থাৎ রাজনৈতিক ঝান্ডা না দেখে, এই যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটাও প্রশংসনীয়। সেটা হলে তো আমরা সমস্ত বাঙালিরা খুশি হব। তুমি দেখো, একটু আগে আমাদের আলোচনার মধ্যে উঠে আসছিল যে হুমায়ুন কবির যখন ওই ধরনের কথা বললো যে 30% যারা হিন্দু আছে তাদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কোনো অ্যাকশন হয়েছিল? ফিরহাদ হাকিম এইমাত্র আমরা শুনলাম যে কেউ দল বিরোধী কাজ করলে, কেউ অন্যায় করলে তার এগেনস্টে অ্যাকশন হবে। আরে ফিরহাদ বাবু নিজে যা বলছেন, ওনার তো 5বার জেলে যাওয়া উচিত, 5বার ওনার জেলে যাওয়া উচিত। প্রতিটি লাস্ট বক্তব্যটা যদি শোনো, তুমি যদি সিরিয়াস একজন, শোনো ভাই, তোমার 1 মিনিট, তোমার যেখানে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ, যেখানে বাংলাদেশে আমাদের পাশের রাষ্ট্রে হিন্দু নিধনের যোগ্য হচ্ছে, সেইখানে তোমার দাঁড়িয়ে আমাদের কলকাতার মেয়র রাহুল, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। একটা শুধু আমার কনফিউশন আছে, সেটা হচ্ছে যে যাকে নিয়ে এত কথা সমিতদা বললেন, হুমায়ুন কবির, তিনি যখন ওই 70 আর 30-এর কথাটা বললেন, কোনো অ্যাকশন, আমি পার্টির কথা ভুলে যাও, কিন্তু যেটা বলেছেন মারাত্মক,
পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনো অ্যাকশন নিল না। অথচ তার কয়েক সপ্তাহের মধ্যে যখন মিঠুন চক্রবর্তী তার একটা পাল্টা বললেন, আমি মনে করি সেটাও একদম বলা অনুচিত, এবং সেটা পুলিশ এফআইআর রুজু করলো এবং কোর্টে মামলা হলো। তো যে কথার পরিপ্রেক্ষিতে এই কথা, দ্বিতীয়টা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু প্রথমটা একেবারে আনটাচ থেকে গেল। না দেখো, প্রথম কথা তুমি এটা যদি উত্তর দিতে পারো, তুমি যে কটা বললে আমি মঞ্চে ঠিকই তো। তোমাকে দেখো, তৃণমূল কংগ্রেসে আজকে বারবার এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার না, এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় উঠেছে, বিভিন্ন জায়গায় উঠেছে, দুর্নীতি নিয়ে উঠেছে, একটাও প্রমাণিত হয়নি এবং তারা জেল খেটেছে, কেউ কেউ শাস্তি পেয়েছে। প্রমাণিত হয়নি, কিন্তু তাহলে কি ওই 70-30 বলা সত্ত্বেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাকশন হয়নি? তার কারণ না, এটা ওয়েট করার বিষয় নয়। মিঠুন চক্রবর্তী ওয়েট করা হয়েছিল, আমি এবং অ্যাডমিনিস্ট্রেশন ওয়েট করবে কেন? তাহলে কি ভোট ব্যাংকের রাজনীতি ঘেটে দিতে পারবে? ভোট ব্যাংকের রাজনীতি প্রশ্ন। তুমি যে প্রশ্নটা করলে, আমি উদাহরণটাকে জাস্ট এগোচ্ছি। পঙ্কজ দাকে কি রকম ভাবে মানসিক যন্ত্রণা দিয়ে লোকটাকে চলে যেতে বাধ্য করা হলো আমরা সবাই দেখেছি, তার বর্ণনার মধ্যে আমি যাচ্ছি না। অতীশ সরকার বলে তৃণমূল কংগ্রেসের যে প্রমাণের কথা বলছে না, অশোকনগরের কাউন্সিলর, সেই ভিডিও আমরা সবাই দেখেছি, তোমরা দেখিয়েছো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সবাই বলছেন যে সিপিএম আরজি ঘরের যারা প্রতিবাদ করছে, সিপিএম করা সেই বাড়ির মহিলাদের ছবিকে বিকৃত করে বাড়ির দেওয়ালে লাগিয়ে দিয়ে আসবো। তার নামে আজকে পর্যন্ত এফআইআর ছেড়ে দেওয়া, একটা জিডি পর্যন্ত করা হয়নি। এই যে প্রমাণের কথা বলছে, এই প্রমাণ কিন্তু আমরা সবাই দেখেছি। সুতরাং বারবার করে ওই একটা জায়গাতে আমাদের ফিরে আসতেই হবে। সুমন, করছি না তোমাকে, আমি বারবার করে বলছি, তৃণমূল কংগ্রেসের কাছে নৈতিকতার প্রশ্নটা হচ্ছে এতটাই ঠুনকো, তুমি খুন করো, ধর্ষণ করো, তোলাবাজি করো, যদি সেটা তৃণমূলের স্বার্থে চরিতার্থ করে, তোমাকে মাথায় করে রাখবো। তার আগে দ্রুত একবার, যেহেতু এর আগে আলোচনাও হলো, দীঘায় সেখানে চলে গেছিল পুলিশ, তৃণমূল কাউন্সিলরকে কিন্তু সেখানে অনেকে বলছেন টিকি ছোঁয়া যাচ্ছে না, কিন্তু অনেকে বলছেন যে এতগুলো রেড হচ্ছে তার খোঁজই পাওয়া যাচ্ছে না। দেখুন, আগামী দিন হয়তো আমি রাস্তায় বেরোতে পারবো কিনা সেটা আমি জানি না, হয়তো আমি শুটও হয়ে যেতে পারি। কখনো উত্তরবঙ্গের রিসর্টে তল্লাশি, কখনো সমুদ্র পাড়ের হোটেলে খোঁজ, কিন্তু বাগুইআটিতে প্রমোটারের ওপর হামলা কাণ্ডের 6 দিনের মাথাতেও হদিশ নেই বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। আর পুলিশ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের টিকি খুঁজে না পাওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে আক্রান্ত প্রমোটার ও তার পরিবারের। আর আমার যদি শ্যুট হয়ে যায় বা মারা যায়, তার জন্য একমাত্র দায়ী থাকবে 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার আরও সঙ্গপঙ্গ মাথারা আছে, তারাই দায়ী থাকবেন। আইসি সাহেব বাড়িতে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর তাকে অ্যারেস্ট করবেন। বড় বড় মাথারা যদি এর সঙ্গে জড়িয়ে থাকে, যদি আমার হাজব্যান্ডের পরে গিয়ে কোনো ক্ষতি হয়, তখন কি হবে? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই জন্যই আমরা মেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, যাতে সেখান থেকে কোনো রিপ্লাই আসে। একটা ভরসা রাখছি যে দিদি নিশ্চয়ই আমাদের জন্য কিছু না কিছু করবেন, আর সুবিচার আমরা নিশ্চয়ই পাবো। গত রবিবার তোলা না দেওয়ায় বাগুইআটির বাসিন্দা, পেশায় প্রমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। প্রমোটারকে ডাকলো আপনার, তারপরে যখন প্রমোটার মুখোমুখি আসতে লাগলো, আমাদের মানে আপনার টানাটানি করতে লাগলো, ধাক্কা মারতে লাগলো, আমরা বের চলে গেলাম, বলি চাপা খেয়ে আসি। খেয়ে আসার ওই মাধ্যমে ঢুকছি, দেখছি প্রমোটার আপনার মাথা পুরো ফেটে ব্লাডে ভর্তি হয়ে আছে। কতজন লোক এসেছিল যখন এই আক্রমণের সময়? আপাতত আপনার 10-15 জন ছিল। তিনি এলাকায় সব জায়গাতেই টাকা তুলে বেড়ায়, মানে কেউ কোনো কাজ করলে তাকে গিয়ে বলে যে ও টাকা দাও, মানে কাজ করতে পারবেন না। প্রমোটিং কাজ হোক বা কোনো বাড়ি তৈরি হোক, সব জায়গায় তাকে মানে আর কি তোলা দিতে হবে। সেই রবিবার থেকেই খোঁজ নেই তৃণমূল কাউন্সিলরের। ঘটনা ঘটেছিল 15 তারিখ, তার ঠিক দুদিন বাদে 17 তারিখে বাগুইআটি থানার তরফে একটি নোটিশ বাড়ির ঠিক গ্রাউন্ড ফ্লোরের দরজার বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে জামিন যোগ্য ধারার পাশাপাশি বেশ কিছু কিন্তু জামিন অযোগ্য ধারাও রয়েছে, এবং পরিষ্কার সেখানে বলা হয়েছে যে উপরিউক্ত মামলার তদন্তের স্বার্থে আপনাকে, অর্থাৎ সমরেশ চক্রবর্তীকে বাগুইআটি থানায় ডাকা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে আপনি থানায় এসে অফিসারের সাথে দেখা করুন। আর তৃণমূল কাউন্সিলর যখন নিখোঁজ, তখন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ। আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ আমায় বললো যে ওরা নিশ্চিন্ত নয় যে আমাদের সমরেশ চক্রবর্তী ছিল কিনা, তো ওরা গ্রেপ্তার করছে। আমি সমরেশ চক্রবর্তীকে চিনি, আমার পুলিশ বলেছে সে তার মধ্যে ছিল না। কাউন্সিলর যে টাকাটা তোলে সেটা তো থানাতেও যায়, তো থানা অ্যাকশন নেবে কেন? আপনাকে পশ্চিমবঙ্গে থাকতে হলে তোলা দিতে হবে।
তৃণমূল কাউন্সিলরের খোঁজে বুধবার আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের এই রিসর্টে হানা দেয় বিধাননগর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল দীঘার একাধিক হোটেলে তল্লাশি চালায় বাগুইআটি থানার পুলিশ। খতিয়ে দেখা হয় রেজিস্টার। হোটেলের ভিজিটারদের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা। আমরা তো কাজ করে খাই, কাজ করতে গেলে তো কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, সেই হিসাবে করেছি। কিন্তু কম্প্রোমাইজের জায়গাটা এমনই জায়গায় পৌঁছে গেছিল যে তারপরে আর কম্প্রোমাইজের জায়গা ছিল না। বাগুইআটিতে 8 কাঠা জমির উপর নির্মাণ কাজ শুরু করেছিলেন প্রমোটার, কিন্তু আতঙ্কে কাজে যেতেই ভয় পাচ্ছেন তিনি। শুক্রবার তাকে আশ্বস্ত করে পুলিশ। আপনি আপনার কাজ শুরু করুন, কোনো রকম অসুবিধা হলে আপনি আমার বড়বাবুকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করুন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ওনার সব রকম সাহায্য করবো আমরা, কাজ করুক উনি, ওনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। ঘটনায় এখনো পর্যন্ত কাউন্সিলরের 2 অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, জয়ন্ত পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি বলছিলাম যে টিকি ছোঁয়া যাচ্ছে না। সৌগতদার বক্তব্য শুনে মনে হলো টিকি এমন জায়গায় বাঁধা আছে যে ইচ্ছে করে টিকিটা ছোঁয়া যাচ্ছে না। আমি বলছি, সৌগত রায় বলছেন যে তাকে পুলিশ বলেছে যে সে সমরেশবাবু আদৌ ওখানে ছিলেন কিনা সেটাই প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেল। বিস্ময়কর, তার কারণ পুলিশ তো প্রপার রেড চালাচ্ছে তাকে ধরার জন্য। সাংসদকে এই কথা, মানে এটা কি ছবি? হ্যাঁ, প্রথম কথা আমার যেটা আমরা দেখলাম সৌগতদার কথা, আমার প্রথম প্রশ্ন যে আমার মনে, আমার খুব মানে কী বলবো, ভীষণ কমপ্লিকেটেড মন তো আমার, যে এই কথাটা যে উনি জড়িত ছিলেন কিনা, পুলিশ সৌগতদাকে বলেছে, এটা উল্টোটা কিনা, সৌগতদারা বলে দিয়েছেন কিনা পুলিশকে, ভাই তোমাদের উনি কিন্তু যোগাযোগ ওখানে ছিলেন না। এটা হতে পারে। এক মিনিট, ওনার কথাতেই সেটাই আমি বলছি। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দেখো কি অদ্ভুতভাবে আমরা কথা বলেন আমাদের সিআইডি কি কোনো কাজ করতে পারে না? পারে। এরকম সিআইডি কেন পারবে না? এক সেকেন্ড, আমি এক কথায় শেষ করব। শুধু আমাদের রাজ্যে তৃণমূল নেতারা নয়, সঙ্গে পুলিশ। আমার এক ছোট ভাই ছবি আঁকেন, আমি নামটা বলছি না এখানে তার স্বার্থে, তার নিজস্ব জমিতে সে সাউথ ক্যালকাটার মানে পিয়ারলেস ওইদিকে ওই জায়গাটায়, ওটাকে জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি, তার নিজের জমি দেওয়াল দিতে গেছে, পুলিশ এসে ভাই আপনি থানায় আসুন। ও আমাকে থানা থেকে ফোন করেছে যে সুবিধা এরকম ব্যাপার। আমি বললাম তুই অফিসারকে দেখ, 1 সেকেন্ডে শেষ করছি। আমি বললাম আপনি ওরকম তুলে নিয়ে এসছেন? বলে না স্যার, আমরা ওনার ভালোর জন্য তুলে। আপনি আপনার কিসের ভালো? ওর নিজের দলিল আছে, ওর সমস্ত। অ্যাকচুয়ালি পুলিশ ওকে আটকে দিয়েছিল যে পুলিশকে 2 লক্ষ টাকা না দিলে ওখানে মাটি ফেলতে দেবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সাংসদ যদি এই কথা বলেন, তারপরে পুলিশের খোঁজার আর এই রেডের কোনো মানে হয়? একেবারে পরিষ্কার, এটা হচ্ছে তৃণমূলের নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা। চিলাপাতার জঙ্গল থেকে দীঘার সমুদ্র সৈকত, একেবারে রহস্য রোমাঞ্চ লালমোহন বাবু টাইপস আর কি। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, এত কিছু ঘটার পরেও, আইপ্যাকের মাথায় চন্দ্রবিন্দু বসিয়ে দেওয়ার পরেও, নাগরিক ক্লান্তিতে মণিশঙ্কর বাবু, অভিষেক বাবুকে খোঁজার পরেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিরোধীদের জন্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত হয়ে দলে দলে ভোট দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই রাজনীতির জায়গায় বিরোধীদের যে এত শব্দ বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু নির্বাচনে মানুষের কাছে পৌঁছচ্ছে না। তবে আমার একটাই প্রশ্ন শুধু রাহুল দাদের সবাইকে আছে, বলছি খোঁজাখুঁজিটা পুলিশ যে করলো না, এটা কি কাঁকড়া, মাছ ভাজা, প্রন সহযোগে হয়েছে? আমি বলি বাকিটা আমি আমরা এই কদিন ধরে যে কথা নিয়ে আলোচনা করছিলাম, এই ভুয়ো পাসপোর্টের কথা বলছিলাম, আসবে তো সেখানে 250 লোককে যে গ্রেফতার করা হয়েছে, কে করেছে? রাজ্য পুলিশই করেছে। আজকে দাঁড়িয়ে বাইরে থেকে যে নিয়েছে এনআইএ, সিবিআই ধরেছে সর্ব থেকে আগে শিলিগুড়িতে। আপনি জানেন না দ্বিতীয়ার্ধে আছে, আমি আসবো না, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@, সুমন দে। প্রচুর মন্তব্য আসছে। কুন্তল সাহা লিখছেন, বেছে বেছে অভিষেক ঘনিষ্ঠদের ছেঁটে ফেলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সায়ন্তন দত্ত লিখছেন, 26-এর বিধানসভা ভোটের আগে টিম তৈরি করার জন্য ঝাড়াই বাছাই শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুজয় বন্দ্যোপাধ্যায় লিখছেন, তৃণমূলে নবজোয়ার দরকার, এটা কেউ অস্বীকার করতে পারে না। রাজদূত ভদ্র লিখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বসে গেলে ভোটের ফলে তার ছাপ পড়বে।
শঙ্কর মজুমদার লিখছেন, আবারও প্রমাণ হলো যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। এতক্ষণ বারবার বিভিন্ন প্রসঙ্গে যে প্রসঙ্গ উঠছিল সেটা হচ্ছে জঙ্গি, এবং আজকে রাজ্য পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করে মারাত্মক তথ্য দেয়া হলো। কি সে তথ্য দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকবে। দেখুন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বারবার বলছিলাম যে একটা আশঙ্কা, সেই আশঙ্কাটা কেন বাড়ছে, কিভাবে বাড়ছে? আজকে রাজ্য পুলিশের তরফ থেকে একেবারে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেঁপে ওঠার মতো তথ্য দেওয়া হয়েছে। কেরল, আসাম এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে 8 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ থেকে 2 জন। কেরল থেকে যাদের ধরা হলো তাদের 1 জন বাংলাদেশি। 8 জঙ্গি হচ্ছে আনসারুল্লাহ বাংলার। এই মারাত্মক টিমের একই মডিউলের সদস্য। কতটা বিপজ্জনক আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদনটা আপনাদের জন্য রাখবো। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। উদ্বেগের বিষয় হল ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি। এই 8 জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জনকে, অসম থেকে 5 জনকে ও কেরল থেকে 1 জনকে গ্রেপ্তার করে অসম পুলিশ। অপারেশনের নাম দেয় প্রঘাত। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল তদন্তকারীদের দাবি ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। We also seized 4 pen drives and other incriminating documents, which we are analyzing, and more importantly, we arrested a Bangladesh national. We are looking into that aspect. দিন কয়েক আগে চিকেন স্নেক আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি শোনা যায় বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক নেতার গলায়। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঠিক 2 দিন আগে গত 6 আগস্ট একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছিলেন, বাংলাদেশ অস্থির হলে তার প্রভাব মায়ানমার, 7 সিস্টার্স এমনকি পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়বে। এখন প্রশ্ন উঠছে, ইউনুস থেকে কট্টরপন্থী নেতার মুখে যা শোনা গেছিল বাংলাদেশে জঙ্গি সংগঠনের এই ধৃত জঙ্গিরা কি সেটাই বাস্তবায়িত করতে চাইছে? এরা এই স্লিপার সেল, তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের, এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয়। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। চিকেন স্নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। তাই এখানে জঙ্গিদের নজর মানে পরিস্থিতি বিপজ্জনক। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। It is very clear from these arrests and the way these modules were being set up that they had been, targeting, they had been set up with a specific ideology of causing disruption in the country, causing terrorist activities. What we obtained in the input was a specific target of Siliguri corridor, which was mentioned over there. সূত্রের দাবি, মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। ভারতে এসে স্লিপার সেলের জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল তারা। 2007 সালে জন্ম এই এবিটির। বাংলাদেশে একাধিক মুক্তবনা ব্লগার খুনের সঙ্গে এরা জড়িত। এদের সঙ্গে যোগ রয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির মতো জেহাদি গোষ্ঠীর। বাংলাদেশে তারা যে মদত পাচ্ছে, পশ্চিমবঙ্গে এসেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখানে তৃণমূল করলে, তৃণমূলের সঙ্গে থাকলে সবকিছু সুবিধা পাওয়া যায়। এখানে অন্য কিছু আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এটাকে তো আপনাকে অতীতের সঙ্গে তুলনা করে দেখতে হবে কতটা কমেছে। মার্কিন তথ্য কেন্দ্রের সময় ভোরবেলা একের পর এক জঙ্গি হানা হয়েছে, এখন তো ধরে নিচ্ছে, ধরা পড়ে যাচ্ছে। এদিকে এর মধ্যেই বেনিয়াপুকুরের একটি গেস্ট হাউস থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় 2টি 9mm পিস্তল সহ 18 রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের 2 বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, একদিকে এই শিলিগুড়ি করিডোর বা পশ্চিমবঙ্গের চিকেন নেক নাশকতার মূল লক্ষ্য ছিল, টার্গেট ছিল বলে অফিসিয়ালি জানানো হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কট্টরবাদী যারা মৌলবাদী আছে তারা ইতিমধ্যেই চিকেন নেক ডিস্টার্ব করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছে। আর এইখানে এই সিচুয়েশনে বাংলাদেশে স্পেসিফিক্যালি মদতপুষ্ট জঙ্গিরা কতটা মারাত্মক? ওকে, আপনি প্রথমে চিকেন নেকের ব্যাপারটা একটু বলে নিই। দেখুন, চিকেন নেক ভারতবর্ষের একটা স্ট্র্যাটেজিক জায়গা যেটা সম্বন্ধে আমরা স্পর্শকাতর, এবং ভারতবর্ষের যত শক্তি আছে সমস্ত শক্তির প্রয়োজনে ব্যবহার হবে চিকেন নেকের প্রোটেকশন দিতে। ফলে ওইটা চিন্তার ব্যাপার না, কারণ চিকেন নেক আজকের থেকে না, মানে যবের থেকে ভারতবর্ষ চলছে তবের থেকে এই জায়গাটা স্পর্শকাতর চীনের সঙ্গে, এবং ওটাতে ভারতবর্ষ তো সব কিছুই আছে, ব্রহ্মাস্ত্র আছে, ফলে সেগুলো ব্যবহার হবে যখন যখন দরকার হবে। কিন্তু অন্য একটা কথায় আসি, আমার জানেন একটা দেজাভু হচ্ছে, কারণ 80-র শেষের দশকে আমি কাশ্মীরে অনেকগুলো বছর কাটিয়েছি, তার মধ্যে এই এক ব্যাপার হলো যে একজনের মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়া হলো যে ছায়া যুদ্ধ করা হবে, সম্মুখ সমরে আমরা পারছি না, ছায়া যুদ্ধের জন্য লোক পাঠাবো। সেখানেও একটা বর্ডার ছিল, সেখানেও বর্ডারের দুই দিকে বেশ কিছু গরিব মানুষ ছিল যারা অল্প পয়সার বিনিময়ে আশ্রয় দিতে পারবে টেররিস্টদের, এবং সেখানেও কিছু মৌলবাদী মানুষ বর্ডারের দুপাশেই ছিল। এখানেও এক্স্যাক্ট সেই হচ্ছে, এবং আমি দুঃখের সাথে বলতে পারছি, যতই প্রেস কনফারেন্স দেখুন আপনারা, আমাদের দেশের এই মুহূর্তে রাজ্যগুলিতে যে পুলিশ বাহিনী আছে তাদের কোনো আইডিয়া নেই যে কি হতে পারে। আমি এলইটি, লস্করে তৈবা, আইসিএস এদের সাথে প্রত্যক্ষ সমরে থেকেছি, এবং জম্মু কাশ্মীরে, আসামে, মিজোরামে, আপনার মণিপুরে, নাগাল্যান্ডে আমার এক্সপেরিয়েন্স আছে, কারণ তাদের সেই প্রশিক্ষণ, সেই অস্ত্রবিদ্যা, সেই এক্সপেরিয়েন্স নেই এদের হ্যান্ডেল করবার জন্য। কিভাবে ব্যাপারটা শুরু হচ্ছে, এখন যেটা হচ্ছে পাসপোর্ট ধরা পড়ছে, 2-4টে ধরপাকড়, এবং যারা কথা বলছেন বেসিক্যালি গুগল পড়ে বলছেন। হ্যাঁ, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, মানে তাদেরকে কোনো অসম্মান না দেখিয়ে। এরপরে যেদিন বমটা ফাটবে, সেটা কোনো রাজনৈতিক লিডার হবে, কোনো পুলিশ অফিসার হবে, কোনো বড় ব্রিজ হবে, তখন আস্তে আস্তে রাজ্য সরকার কি করবে, তারা ক্ষমতা হাতের বাইরে চলে গেলে প্রথমে পুলিশ দিয়ে চেষ্টা করবে, যখন পারবে না, এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তখন কারণ তাদের লেভেলটা আলাদা, তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার, এটা নিয়ে বললে তো অনেক সময় লেগে যাবে, কিন্তু মানে ভাবতে পারবেন না তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার কত সুন্দর এবং নিখুঁত, এবং মোটিভেশন কত হাই। এবং আস্তে আস্তে যেই একটা হবে, তখন সেন্ট্রাল ফোর্স ডাকা হবে। সেন্ট্রাল ফোর্সের লোকেরা চেষ্টা করবে, যদি হয়তো ভালো করতে পারে, এবং না হলে তখন এখনও অবধি যারা মাঠেই নামেনি, দূরে আছে, তাদের ডাকা হবে। এবার সেই ফোর্সটা যখন আসবে, তখন এই পুরো এরিয়াটাকে, কারণ তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নেই পুলিশের কাজ করবার, তখন তাদের যখন লোকাল স্ট্যান্ডাই দেওয়া হয়, যেমন আমি পুলিশের কাজ করেছি, কিন্তু আমার একটা মানে রক্ষা কবচ ছিল, নাহলে তো আমি ধরতে পারি না একজন সিভিলিয়ানকে, এবং সেই রক্ষা কবচটা দিয়ে তাদের যখন পাঠানো হবে, তখন ডিস্টার্বড এরিয়া হয়ে যাবে। সেটা রাজ্য সরকারের অনুরোধেও হতে পারে, বা দেশের কেন্দ্রীয় সরকার তাদের বাধ্যবাধকতার জন্য, দেশের সুরক্ষা। এবার আপনাকে একটা পলিটিক্যাল ব্যাপার বলি, সেটা হচ্ছে এটা মানতে হবে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, একদম উপরে দেখুন উত্তর দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, কুচবিহার, দার্জিলিংয়ের একটা ছোট অংশ, এটা নিয়ে বাংলাদেশের বর্ডার, ত্রিপুরা ছেড়ে দিলাম, আসাম ছেড়ে দিলাম, মিজোরাম ছেড়ে দিলাম, এই বর্ডারগুলো ডিস্টার্বড হচ্ছে। এই বর্ডারে 3 কোটি মানুষ থাকে। এবার কালকে যদি ডিস্টার্বড এরিয়া একটা হয়, এই লোকগুলো একটাও নেক্সট 10 বছর ভোট দিতে পারবে না। এখন যদি আপনারা, আমি আজকে সকালে আপনাদের একটা প্রোগ্রামে বলেছিলাম, একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, ত্রাহি না করে এইখানে যদি রাজনীতি হয়, ইট সুটস দেম অ্যাজ টেররিস্ট। এবং লাস্টে কি হবে, হয়তো 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে দেখবেন যে ভোটই হচ্ছে না। আমি অনেকগুলো রাজ্যতে ভোট হতে দেখিনি বছরের পর বছর, তারপরে 5 বছর 7 বছর পরে ভোট হয়েছে, আমরা ভোট করিয়েছি, মণিপুরে করেছি, কাশ্মীরে করেছি, আমি নিজে ছিলাম ভোটে, এবং লোকে ভোট দেবে না। তাহলে কোথায় আপনার পলিটিক্যাল পাওয়ার? আপনাদের তো যারা বসেন তারা চান যে আপনাদের যে দলের আইডিওলজি, সেটা ক্ষমতায় নিয়ে সেই আইডিওলজিটাকে করবেনটা কোথায়? কারণ আপনারা থাকবেন না। সে বিখ্যাত গান অরিজিৎ সিংয়ের গলায়, শ্রীজাতর লেখা, যে এই বিশাল আনন্দ আয়োজন বৃথা আমায় ছাড়া, সেটাই হয়ে যাবে আপনাদের সাথে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে ঠিক কতটা মারাত্মক আপনাদের সামনে রাখি। এই আনসারুল্লাহ বাংলা টিম, এরা হলো আল কায়দার শাখা সংগঠন। ভাবুন, ভারতীয় উপমহাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের দায়িত্ব হচ্ছে জসিমউদ্দিন রহমানির কাছে। জসিমউদ্দিন রহমানির ডান হাত হচ্ছেন ফারহান ইসাক। লক্ষ্য করুন, দুটো মারাত্মক বিষয় আছে এর মধ্যে। এক হচ্ছে ইউনূস সরকার কিছুদিন আগে এই জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ বারবার সরকারিভাবে বাংলাদেশ থেকে বলা হচ্ছে না যে 11 জন শীর্ষ সন্ত্রাসীকে, তাদের পরিভাষা ব্যবহার করছি, শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের মধ্যে জসিমউদ্দিন রহমানি আছেন। এবং এই ফারহান ইসাক অর্থাৎ জসিমউদ্দিন রহমানির ডান হাত, একেবারে যারা নাশকতা করছে বাংলাদেশের
কোথাও একটা মদত বা লিঙ্ক কি প্রতিষ্ঠিত হচ্ছে? আমি এই প্রশ্নে প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো, যেহেতু পাসপোর্ট প্রসঙ্গ তুললেন ব্রিগেডিয়ার দাস, পাসপোর্টের আজকের ডেভেলপমেন্ট। করতেন জালিয়াতি, কিন্তু কায়দা ছিল একেবারে পেশাদারি। ঘন ঘন বাংলাদেশে যাতায়াত, তথ্য জানতে এজেন্ট নিয়োগ, কারা অবৈধভাবে সীমান্ত পেরোবে সেই তথ্য সংগ্রহ করা, তারপর তাদের কবজা করা। এভাবেই পাসপোর্ট জালিয়াতির কারবার খুলে বসেছিলেন এই চক্রের কিংপিন সমরেশ বিশ্বাস। তদন্তে এমনই তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীরা জানতে পেরেছেন মাঝে মধ্যেই বাংলাদেশে যেতেন ধৃত সমরেশ। সেখানে গিয়ে সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে বহু এজেন্ট। তদন্তকারীদের অনুমান, জালিয়াতি করতে করতেই বাংলাদেশে অত্যন্ত ভালো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন সমরেশ। সূত্রের খবর, পুলিশি অভিযানের আশঙ্কায় 10ই ডিসেম্বর স্ত্রীকে নিয়ে বাংলাদেশেই পালান তিনি। 12 তারিখ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা বারাসতের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করেন। 13 তারিখ বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসেন সমরেশ ও তাঁর স্ত্রী। 14ই ডিসেম্বর সমরেশকে গ্রেপ্তার করে এসওসি। রিপন আপনার কি হয়? আমার ভাই হয়। ওকে কবে অ্যারেস্ট করলো পুলিশ? 12 তারিখ একসঙ্গে করেছে? ফার্স্টে তো রিপনকে করেছে, তারপর আপনার বাবাকে করেছে। বাংলাদেশ গেছেন আপনার বাবা? হ্যাঁ। পাসপোর্ট জালিয়াতি মামলায় শুক্রবার আলিপুর আদালতে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। বিচারক প্রশ্ন করেন, মাথারা কোথায়? নথি ভেরিফিকেশন ছাড়াই এত পাসপোর্ট ইস্যু হলো কি করে? যাদের ভেরিফিকেশনের দায়িত্ব তারা কি ধরা পড়বে? তদন্তকারীরা জানান, তদন্ত চলছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে, সমস্ত কিছুই দেখা হচ্ছে। পোস্ট অফিস কেন্দ্রের সংস্থা, পাসপোর্ট অফিসও কেন্দ্রের সংস্থা। সেখানে কাজ করে কারা, সেখানে দালালি করে কারা, তারা তো কেন্দ্র থেকে আসে না, রাজ্যের। স্থানীয় প্রশাসন তাদের তৎপর হওয়া দরকার। স্থানীয় প্রশাসন কিছু জানে না তা তো নয়। এবার হয়তো নড়ে চড়ে বসবে, এবার নড়ে চড়ে বসার ফাঁকে কি হবে আমরা জানি না। পাসপোর্ট ব্যাপারটার সঙ্গে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকাটা বেশি। সবচেয়ে বড় কথা, যারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে আসছে সেইটা তো ঠেকানোর দরকার হচ্ছে বিএসএফ এর। অমিত শাহ দপ্তর করছেটা কি? তারা ঢুকে এসে একটা জনবহুল এলাকায় মিশে যাচ্ছে, তারপর কোনো কানেকশন কাজে লাগিয়ে এই ধরনের কিছু করছে। এবার পুলিশ নিশ্চয়ই ধরবে, কিন্তু কেন্দ্রকে তো তার দায়িত্বটা পালন করতে হবে। গোয়েন্দা সূত্রের খবর, ধৃত সমরেশকে জেরা করে জানা গিয়েছে হাওড়ার আমতা ও হুগলির ভদ্রেশ্বর ও আরামবাগের বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্রের নাম। ওই কেন্দ্রগুলি থেকেও ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি হয়েছে বলে অনুমান। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যেহেতু এর মাথাকে ইউনিট সরকার একেবারে সরাসরি ছেড়েছে, তাই বাংলাদেশের মদত আছে কিনা, অর্থাৎ শিলিগুড়িতেই নাশকতার ছক, এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে। দেখো কুণালদা, দিনের পর দিন আমরা বলে গেছি, এবং সরি মাফ করবে সুমনদা, কুণাল ঘোষের প্রভাব, হ্যাঁ সে তো থাকবেই, কুণাল ঘোষের প্রভাব থাকবে না পশ্চিমবঙ্গে, সেটা তো হয় না। এরকম এত ভয়ঙ্কর কথা শুনে তো তার প্রভাব থেকেই যাবে। ওনার জবাবটা আমি আগে দিয়ে দিই, যে উনি যে কেন্দ্র সরকারকে দাবি করছেন, আমি তোমার চ্যানেলে দায়িত্ব সহকারে বলছি, ইকো পার্ক থানার পেছনে যে গোটা বস্তিটা অবৈধ অনুপ্রবেশকারী বসে আছে, আফতাব ছেলেটার নাম তৃণমূলের যুব নেতা। যদি তৃণমূলের কোন নেতা এই মুহূর্তে শোনেন, সাসপেন্ড করে দেখা যে সমস্ত অবৈধ কাগজপত্র কাউন্সিলরদের থেকে নিয়ে সই করায়, যে ইনি এখানে এত বছর ধরে বসবাস করছেন। সীমান্ততে হেলিকপ্টারে ক্রস করেনি, অবশ্যই থাকে, এবং সেই জন্য এত বছর ধরে কেন সীমান্ত ক্লোজ করা হয়নি তার প্রশ্নটা হবে না। 2014 সালের পর থেকে তো এরা সবাই ঢোকেনি। এটা কবে থেকে রেশন কার্ড দিয়ে কোন সাল থেকে বসানো হচ্ছে, কতবার এই কথাটা বলা হবে। আমি একটাই কথা, ইতিহাসে চলে গেলে বর্তমানটা এখানে জেএমবির জঙ্গি, আল কায়দার জঙ্গি দিনের পর দিন পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? রক্তগোলাপ বাহিনী, মহিলা সুইসাইডাল বাহিনী একদম দাঁড়িয়ে আছে এখানে, এবং সেটা করার জন্য। এগুলো জানেন না রাজ্য সরকার। তবে একটা কথা আমি শুধু তোমার চ্যানেলের মাধ্যমে পরিষ্কারভাবে একটা বলতে, যদি বাংলাদেশ এই যুদ্ধ খেলা খেলতে চায়, ভারতবর্ষ কিন্তু তার এই শখ মিটিয়ে দেবে। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এটা রাজশ্রী লাহিড়ী এবিপি আনন্দের স্টুডিওতে বসে বলছে, ভারত সরকারের এই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দেখুন, ভারত সরকারের কোনো রিফ্লেকশন নেই। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, চট্টগ্রাম, রংপুর, সিলেট, চট্টগ্রাম, তোমার নাম আমার নাম, বাকিটা আমরা জানি। দেখো এই যে একটু রাজস্ব নিয়ে স্বীকার করলো,
যে এসটিএফ মানে গ্রেপ্তার হচ্ছে এখান থেকে, রাজ্য থেকে। কারা করছে? এসটিএফ করছে। এসটিএফ মুর্শিদাবাদ বলো, এই আল কায়দার কথাটা বললে তুমি, এবিটি বা আনসারুল বেঙ্গল, অসম থেকে পুলিশ এসে এখান থেকে নিয়ে গেছে। এখানে রাজ্য এসটিএফ তুমি পারভিন শেখ, তোমার লাইনা পারভিন, এসটিএফ আমি বলছি নর্থ ইস্ট থেকে পুলিশ এসে এই রাজ্য থেকে নিয়ে গেছে। মুর্শিদাবাদের মাগুরা থেকে কদিন আগে মোহাম্মদ আব্বাসকে এসটিএফ গ্রেপ্তার করেছে। আমি তোমায় যেটা বলছি, এই যে উনি বললেন ব্রিগেডিয়ার দাস একটু আগে, সবচেয়ে বেশি লম্বা বর্ডার শেয়ার করে বাংলা, ঠিক কথা। ত্রিপুরা আছে, আসাম আছে, মেঘালয় আছে, এই পুরোটাই তো বাংলাদেশের। তো এই লম্বা জায়গাটা বারবার অনুপ্রবেশ ঘটছে। এখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন কি করে অনুপ্রবেশ ঘটছে। আমি তোমাকে কদিন আগে একটা কথা বলেছিলাম, মনে আছে? এবার কেষ্টমন্ডল নিয়ে যখন আলোচনা হয়েছিল, আমি বলেছিলাম পাজাকোলা করে গরুগুলো নিয়ে গৃহস্থর বাড়ি থেকে কেষ্টমন্ডল তো বাড়িকে ফেলে দিয়ে আসেনি। তো সুতরাং এগুলো হচ্ছে কি করে? জমি দিচ্ছেন না কেন? বলিনি, রাজ্য সরকার আমি বলছি এসটিএফ করুন। হ্যাঁ, এবার আমি শতরূপে আসবো। আমি বলছি পাশাপাশি কিন্তু কেরল এবং আসাম পুলিশও করছে। হ্যাঁ, সুমনদা, আমি রাজস্বীদা যা বললো এবং রাহুলদা যা বললো, আমি দুজনের কথারও কিছু কিছু অংশের সাথে সত্যি আন্তরিকভাবে একমত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যেটা ব্রিগেডিয়ার দাসও বললেন যে বিষয়টা একটা এমন একটা বিষয় না, এটাকে নিয়ে দলীয় রাজনীতি যত কম করা হবে ততই মঙ্গল, আদৌ না করা হলে সবচেয়ে মঙ্গল। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিটাকে নিয়ে আলোচনা করছি, দুজন বাংলা থেকে গ্রেপ্তার হয়েছে, একজন কেরালা থেকে গ্রেপ্তার হয়েছে, 5 জন কিন্তু বিজেপি শাসিত আসাম থেকে গ্রেপ্তার হয়েছে। কথাটা আমি এই কারণে বলছি, এখানে বিজেপির আসামের সরকারেরও কোনো দোষ নেই, তেমন কেরলের সরকার, বাংলার সরকারও এখানে কিছু করণীয় নেই। আমরা প্রোপাগান্ডা করার জন্য হাজারটা কথা বলতে পারি, কিন্তু বাস্তবটা হচ্ছে এই যে বর্ডার পার করে যে ঢুকবে তাকে আটকানোর দায়িত্বটা, বর্ডারের পাহারা দেওয়ার দায়িত্ব যাদের আছে তাদের। যদি কেউ আজকে বলে যে পশ্চিমবাংলায় কেন জমি দেওয়া হয়নি, বর্ডারে কেন সিল্ড নয়, তাহলে এই প্রশ্নও আসবে যে আসামেই বা কি তাহলে জমি দেওয়া হয়নি, যে ওখানে 5 জন ধরা পড়লো ওখানেও কি সিল্ড নয়? আমি বলছি এইটার মধ্যে না গিয়ে যে কথাগুলো বলা হয়েছে তার সাথে অনেক অংশে একমত। এই যে সমরেশ বিশ্বাস ট্রাভেল এজেন্ট, এর জালিয়াতিতে ইতিমধ্যেই কিন্তু পাসপোর্টগুলো যেগুলো ছড়িয়ে পড়েছে, এই সমরেশ বিশ্বাস আগে এই সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছে, তারপরই গ্রেফতার হলো। সরাসরি বাংলাদেশ কানেকশন একদম। আমি একটা যে কথাগুলো বলা হয়ে গেছে রিপিট না করে খালি একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আমাদের দেশের সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বর্ডারকে পাহারা দেওয়া। এটা তো সেনাবাহিনীর দোষ নয় যদি তাদেরকে তাদের মূল ব্যবহারের ক্ষেত্র হয়ে যায় যে ইউনিভার্সিটির ভেতর আর্মির প্যাটার্ন ট্যাঙ্ক দাঁড় করিয়ে ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে ভয় দেখাতে হবে, যে এই নিতে যেরকম করা হয়েছে। কৃষক আন্দোলন হবে, যে সেনাবাহিনীর দায়িত্ব ভারতের সীমান্ত পাহারা দেওয়ার, তাদের হয়ে গেল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি সীমান্ত পাহারা দেওয়া, যাতে এই রাজ্যের কৃষক ওই রাজ্যে ঢুকতে না পারে। কাজ 5টা সেকেন্ড, যাতে একটা লাইন বলে 10টা লাইন বলবে, এই দেশের টেরোরিস্ট যাতে ওই দেশে ঢুকতে না পারে, সেটাকে না করে যাতে এই রাজ্যের কৃষক ওই রাজ্যে ঢুকতে না পারে। এবং জ্যোতিবাবুর বক্তব্যটা একবার শুধু চালিয়ে দাও, কেন বর্ডার ক্লোজ করা হবে না, কেন বর্ডার ক্লোজ করা হবে না? সুমনদা বলেছে এটা জ্যোতিবাবুর বক্তব্য ছিল। তালিমউদ্দিন সামস কোন সরকারের মন্ত্রী ছিল? জ্যোতিবাবুর পরে বুদ্ধদেব ভট্টাচার্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছে। আমরা আবার একটু বর্তমানে ফিরি। বাংলাদেশের প্রেক্ষিক আমি বারবার বলছি, তার কারণ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি সংসদে বিবৃতি দিয়ে বললেন যে 8ই ডিসেম্বর, এই মাসের 8 তারিখ অবধি 1-2 নয়, শুধু 2024 সালে 2200 ঘটনা ঘটেছে হিন্দু এবং বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার। ভাবতে পারেন, মানে শুধু গত বছরের তুলনায়, এটা অনেকে বলছেন না যে দুর্গাপুজোর সময় অশান্তি হতো, তার সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে যে 7 গুণেরও বেশি ঘটনা বেড়ে গেছে। এখানেই শেষ নয়, একেবারে পরিষ্কার যে এই ঘটনায় পাকিস্তানকে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় পাকিস্তানকেও বাংলাদেশ ছাপিয়ে গেছে, মানতে হবে তো এটা। সুমনদা, আমি প্রথমে বলবো যে যতদিন বাংলাদেশ নিয়ে আলোচনা করেছি আজকের মতন আমি কনসার্ন কোনোদিন হইনি, কারণ আমি যে ম্যানিফেস্টোটা দেখতে পাচ্ছি, মানে দেখতে দেখতে পশ্চিমবাংলায় অনেক কিছু ঘটেছে, আমাদের পূর্ব ভারতবর্ষে অনেক কিছু ঘটেছে, দেখতে দেখতে মানে শিল্পহীন হয়েছি, দেখতে দেখতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, দেখতে দেখতে যদি সত্যি জম্মু কাশ্মীরের মতন কোনোদিন এই পশ্চিমবাংলা হয়ে যায়, যেটা ব্রিগেডিয়ার দাস বললেন যে শেষ পর্যন্ত জঙ্গিরা যদি দখল করে নেয়, তাহলে কোনো ডেমোক্রেসি তো থাকবেই না, কোনো নির্বাচন দিনের পর দিন হবে না, কেন্দ্রীয় ফোর্স এখানে আসবে এবং সত্যি কি কেন্দ্রীয় আইনের মাধ্যমে রাজ্য পরিচালিত হবে। এটা একটা দিক, কিন্তু আরেকটা দিক আপনি ভাবুন যে বাংলাদেশের ইউনিট সরকার এই পুরো মাস্টার মাইন্ডটা নয়, এটা আমি বারবার বলছি যে মানে আন্তর্জাতিক যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ আছে এবং তাদের সরাসরি যোগ আছে এবং তারা ইউনুস সরকারকে যেভাবে নাচাচ্ছে সেইভাবে নাচছে, এবং ইউনুস সরকার যে সরাসরি ভারতের বিরুদ্ধে মানে লড়াইয়ে নেমেছে, তারা পুতুল হোক আর যাই হোক, এবং এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে প্রশ্রয় আশ্রয় তারা আনুষ্ঠানিকভাবে দেবেন বলেছিলেন,
ইউনুস সরকার ইউনুস নিজেও বলেছিল যে উত্তর পূর্ব ভারতবর্ষের যে 7 সিস্টার তাকে নিয়ে তিনি চমক দেবেন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই যে ভাবনা চিন্তা তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে বা সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এই জঙ্গিরা ছড়িয়ে পড়ছেন কিনা, এবং তাতে আন্তর্জাতিক চক্র কোথায় আছে, এটা খুব সিরিয়াস ম্যাটার। এবং একই সাথে আপনাকে বলি রাজ্যেরও দায় আছে। কি দায় আছে? যে কোনো রাজ্যে যে যদি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে হয়, আপনার হোম স্টেটটা কি আছে, সেখানে যদি আমাদের স্থানীয় স্তরের প্রশাসনকে সক্রিয় না রাখি, সেখানে যদি স্থানীয় প্রশাসনও যদি মানে সেকেন্ড ডিফেন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা না নেয়, তাহলে শুধু বর্ডার ফোর্স দিয়ে কিন্তু হবে না, কারণ বহু ন্যাচারাল বাউন্ডারি আছে, মানে নদী আছে। বিএসএফ না করে বিএসএফ কে 50 কিলোমিটার রাজ্য পুলিশ ঝগড়াটা যদি যেটা দেবাশিস দা বললেন সীমান্তের বদলে বিশ্ববিদ্যালয়ে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটাই হবে। যেটা দেবাশিস যার যেখানে থাকার কথা সেই সেখানে না থাকে, যেটা দেবাশিস দা বললেন সেটা তো বেশ শীতদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়। দিনের শেষে কিন্তু আমাদের সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এদের নিয়ে আমরা বেশ ভালোই আছি। তা অনেক গন্ডগোল আছে, কিন্তু আমরা কথাগুলো বলতে পারি। কিন্তু যে জায়গাটায় যাওয়া হচ্ছে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই কোনো জায়গার মানুষ তো এইসব করতে চান না। এখন কিছু পাসপোর্ট ধরা পড়েছে, এই ধরনের জিনিস চিরকালই চলে, সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়, এখানে সরকারের দায়িত্ব আছে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। কিছু ভোট পাওয়ার জন্যে যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের মানুষকে তাদের নেতা নির্বাচিত করেন এবং কোনো অঞ্চলে ভোট পাওয়ার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু তাদের কাছে আবেদন থাকবে, আপনারা দয়া করে সাবধান হন, এই ধরনের মানুষদের আপনাদের দলের নেতা করবেন না, মৌলবাদী মানুষদের আপনাদের দলের নেতা করবেন না। একদম। তার কারণ হচ্ছে যে ইউনিস সরকারের নীতি এবং কর্মপদ্ধতি তো ভারত নির্দিষ্ট করে দিতে পারে না, আমাদের বিশ্লেষকরা বললে তার কোনো প্রভাবও পড়বে না, কিন্তু নিজেদের সুরক্ষা তো নিজেদের কাছে। ভাবুন, 24 ঘন্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন। আমি বলছি যে এই বিষয়ে পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণে নেই, কিন্তু যেটা নিয়ন্ত্রণে আছে সেটা হচ্ছে আমাদের এই দেশটার এবং আমাদের এই রাজ্যটার সুরক্ষা। ঠিক এইখান থেকে হতাশাজনক একটা ছবি গতকাল কিন্তু ফুটে উঠল। আমি বলছি, একদিকে আমরা এই যে জনপ্রতিনিধিদের ভোট দিয়ে পাঠাই, বিশেষ করে লোকসভার ভোট দিয়ে সংসদে পাঠাই, তাদের কাজটা ঠিক কী? কালকে অবশ্যই যে মানুষের দাবি দাওয়া তারা তুলে ধরবেন, মানুষের ইস্যু নিয়ে লড়াই করবেন। কালকে যে ছবিটা গোটা দিন ধরে ফুটে উঠল, সেটা আবার বলছি গণতন্ত্রের পক্ষে মারাত্মক। একদিকে একেবারে হাতাহাতিতে জড়িয়েছেন তারা, হাতাহাতির অভিযোগ, পাশাপাশি বিরোধী সাংসদের কাছে মানে শাসক দলের মহিলা সাংসদ বলছেন অস্বস্তিকরভাবে বিরোধী সাংসদরা কাছে চলে এসছেন, বিরোধী শিবিরের প্রবীণ সাংসদ বলছেন তাকে নিগ্রহ করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমি বলছি কে ঠিক কে ভুল আমরা জানি না, সিসিটিভি ফুটেজ অবশ্যই উচিত প্রকাশ্যে আসা, কিন্তু গণতন্ত্রের পীঠস্থান আমরা যাকে বলি, সেইখানে এই ছবিগুলো যে লজ্জা দেশের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। দেখুন, সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে গণতন্ত্রের পীঠস্থানে যে রক্তারক্তি কাণ্ড বৃহস্পতিবার ঘটল, তা শুধু নজিরবিহীন নয়, লজ্জার। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মেরে 2 দলীয় সাংসদকে ফেলে দেওয়ার অভিযোগ করল বিজেপি। বিজেপি সাংসদের মাথা ফাটল, 2 জন হাসপাতালে ভর্তি হলেন। बीजेपी के सांसद आरोप लगा रहे हैं कि आपने उन्हें धक्का दिया, उन्हें चोट लगी। देखिए, पता नहीं आपके शांत हो जाए, आपके कैमरा में होगा जी। ये पार्लियामेंट की एंट्रेंस है जी, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। পাল্টা কংগ্রেস অভিযোগ করে বিজেপির ধাক্কাধাক্কিতে চোট পেয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। সূত্রের খবর, রাহুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় স্বেচ্ছায় গুরুতর আঘাত করা, অন্যের নিরাপত্তা বিপন্ন করা, ইচ্ছাকৃতভাবে বলপ্রয়োগ, ভয় দেখানো, একই উদ্দেশ্যে অপরাধের মতো একাধিক ধারা দেওয়া হয়েছে। পাল্টা বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। सीसीटीवी आप लोग देख लो, मांग लो। वो कैसे देंगे सर? उसके अंदर रियलिटी है सीसीटीवी। রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজ্যসভায় বিস্ফোরক অভিযোগ করেছেন নাগাল্যান্ডের মহিলা বিজেপি সাংসদ। Leader of opposition of the Lok Sabha, Shri Rahul Gandhi ji, came in very close proximity of me, and I really feel uncomfortable. And he started shouting at me. अब सिर्फ अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है
कि भैया ने किसी को धक्का मारा, ये वो मेरी आंखों के सामने आप सबने देखा होगा खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया, उसके बाद एक सीपीएम के एमपी को धक्का मारा, उनके ऊपर गिरे खड़गे जी के ऊपर। मैंने सोचा टांग टूट गई होगी। ये सब साजिश है। এখন মূল প্রশ্ন হলো কে সত্যি বলছেন কে মিথ্যে। বিজেপির তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলা সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তা সত্যি হলে যেমন ভয়ঙ্কর, তেমনি শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি মিথ্যে অভিযোগ করা হয়ে থাকে রাহুলের বিরুদ্ধে, তাহলেও প্রশ্ন উঠবে রাজনীতি আর কত নিচে নামবে। যে সাংসদদের নির্বাচিত করে আমরা সংসদে পাঠাই তারা কি আদৌ আমাদের ভরসা, বিশ্বাস, সম্মান রক্ষা করতে পারছে? সম্পূর্ণ ভিন্ন অর্থে হলেও ভ্লাদিমির লেনিনের ভাষায় পার্লামেন্ট ছিল শুয়োরের খোয়ার, কিন্তু আমাদের সাংসদরা কি সেটাকে কুস্তির আখড়ায় পরিণত করছেন? এবিপি আনন্দ। আবার বলছি, গণতন্ত্রের পীঠস্থানে এই যে ছবিগুলো আমরা দেখলাম কালকের গোটা দিন ধরে, সেগুলো যথেষ্ট লজ্জার। এই শহরের বেশ কিছু বিশিষ্ট মানুষ, কৃতি মানুষ, তারাও মুখ খুলেছেন এ নিয়ে। স্যামুয়েল জনসনের কয়েকশো বছর আগে একটা কথা আছে, পলিটিক্স ইজ দ্য লাস্ট রেফিউজ অফ স্কাউন্ড্রেলস। তা সেটা কখনো কখনো এই সমস্ত দেখে মনে হয় সত্যিই তো তাই তো। এটা আমাদের পক্ষে যে কতখানি মাথা হেঁট হয়ে যাওয়ার ঘটনা তা বলে বোঝাতে পারবো না। আমরা এদের কাছ থেকে কি শিখবো? এখন তো মনে হচ্ছে আবর্জনাই হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশ। যদি এই হয় তাহলে কোথায় আমরা লজ্জায় মাথা লুকাবো সেটাই বুঝতে পারছি না। কতজন জনপ্রতিনিধি তারা নিজেদের মধ্যে মারামারি করছে, কারুর মাথা ফেটে যাচ্ছে, রক্ত পড়ছে, এবং একজন আবার সেখানে কে পাশে এসে দাঁড়িয়েছে তার নাকি খারাপ লাগছে। মানে একেবারে রাস্তায় ঝগড়া করতে করতে লোকেরা যেরকম করে ঠিক তেমনি যেন পাড়ার যে ঝগড়া সেই লেভেলে নেমে আসে যেন। পুরনো বছরের বাকি আর মাত্র কয়েকটা দিন, দরজায় কড়া নাড়ছে নতুন বছর, কিন্তু তৃণমূলের অন্দরে নতুন পুরনো সেই পুরনো লড়াই কি আবার নতুন করে শুরু হলো? প্রশ্নটা জোরালো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করা দুই শিক্ষক নেতাকে তৃণমূলের বহিষ্কারের সিদ্ধান্ত এবং তারপরই সদ্য শাস্তি পাওয়া এক নেতার ফেসবুক পোস্ট। এখন তৃণমূলের নতুন প্রজন্মের নেতাদের একাংশের ওপর কোপ পড়লেও কদিন আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিপক্ষে ব্যাট করা নিয়ে তৃণমূলের সেই রেশারেশি যা কবাডির কোর্টকেও হার মানাবে। আর তা নিয়ে একটু রসিকতা করেছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। অভিষেক লেজ কেটে দেবেন। অন্যের এলাকায় নাক গলাবে না, নিজের এলাকার কাজ নিয়ে থাকবে। কেস দেবেন না প্লিজ।